দিন কতক আগেই ঘটে গিয়েছে টাইটানের একটা মর্মান্তিক ঘটনা। আমরা সে সম্পর্কে প্রায় সবাই অবগত। টাইটানিক জাহাজকে দেখতে গিয়ে হারিয়ে গিয়েছেন আমাদের সকলের মধ্যে থেকে 5 জন বিলিয়নার মানুষ। সে ঘটনা আমাদের কম বেশি প্রত্যেকেরই জানা। আজকের দিনে দাঁড়িয়েও টেকনোলজির এত উন্নতি করা সত্ত্বেও প্রকৃতি যেন বারবার আমাদের আঙুল দিয়ে চোখে দেখিয়ে দিতে চায় প্রকৃতির কাছে আমরা কেবলই তাদের সৃষ্টি করা একটা জীব ছাড়া অন্য কিচ্ছু নই। আমাদের কাছে তার অতল গভীরে থাকা বহু কিছুই আজও অজানা, আজও অধরা এবং আজও সেগুলো আমাদের কাছে মিস্ট্রি। যাই হোক, ভাবছেন যে হঠাৎ অতল জলের গভীরে টাইটেল দেখে গল্প শুনতে এসে এসব কি শুনছেন, আমি কি তাহলে নিউজের কথা বলতে শুরু করেছি? আরে মশাই, না না, আমি খুশি আপনাদের সঙ্গে রয়েছি। আজকে বলবো একদম অন্য ঘরানার একটা গল্প। আচ্ছা, অতল জলের গভীরে এই নামটার মধ্যে আপনারা ঠিক কি বুঝতে পারছেন? এই নামটার মর্মার্থ আপনারা কি বুঝছেন? ভেবে ফেলুন দেখি ছপ করে। আগে আমি একটু বলে দিই আপনাদের, এই গল্পটি লিখেছেন তাপসবাবু। ওনার লেখা অতল জলের বিভীষিকা গল্পটি আপনাদের প্রত্যেকের জন্য এই সময় ভীষণ 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 ভালো লাগার একটা প্রেজেন্টেশন হবে, এটুকু আমি বলে দিলাম। বাকিটা আপনাদের ওপর। আপনারা শুনবেন, আপনারা জানাবেন, দিন শেষে তো আপনারাই জাজ। কারণ আপনাদের মতামতই আমাদের কাছে দিন শেষে শ্রেষ্ঠ পাওয়া। সেটা ভালো হোক, খারাপ হোক, সমালোচনামূলক হোক বা অন্য কিছু। আপনারা মতামত জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। তাহলে আর কাল বিলম্ব না করে শুরু করছি অগোছালো একঘেয়ে মনের শান্তি টনিক শব্দ কথার আজকের নিবেদন অতল জল বিভীষিকা। কি বুঝছেন সেবাস্টিয়ান? এলকিস যোগাযোগ করেছে। এলকিস এই জাহাজের পিছনে থাকা জাহাজের ক্যাপ্টেন। ফোনটা হাতে ধরে সেবাস্টিয়ান বলল, মনে হচ্ছে আমরা 3 দিনে আমেরিকার সাউদাম্পটন বন্দর ছুঁতে পারবো। আকাশ পরিষ্কার আর ঢেউ যদি এমন থাকে নিস্তরঙ্গ, তবে ঠিক সময়ে জাহাজ পৌঁছবে। চিন্তার কোনো বিষয় নেই। তাহলে ভালোই, আপাতত নিশ্চিন্ত হলাম আমি। কারণ আমি কিন্তু তোমার জাহাজের পথ অনুসরণ করেই রওনা হয়েছি। তুমি আর তোমার জাহাজ এই দীর্ঘ সমুদ্র পথে আমার দিশা। তাহলে চিন্তামুক্ত থাকলাম। কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করো। আচ্ছা, তোমার কোনো অসুবিধা হলে অবশ্যই যোগাযোগ করবে। হ্যাঁ, তোমার জাহাজের 200 মিটারের মধ্যেই আমি আছি। দূরবীন দিয়ে তোমার জাহাজ দেখতে পাচ্ছি আর তোমার জাহাজের পথেই চলেছি। ঠিক আছে, তুমি এসো, আর রাখলাম এখন। পাশেই গুঁজে দিল সেবাস্টিয়ান। তারপর এক কাপ লেবু চা নিয়ে সেটাকে গোলাতে গোলাতে জাহাজের ঠেকে এসে দাঁড়ালেন তিনি। দূর থেকে দূরান্তে ফেনিল জলরাশি বয়ে চলেছে। সেই নীল জলরাশির মধ্যে এই জাহাজ যেন সাদা ঢেউয়ের রং এঁকে দিয়ে কেটে চলেছে তার মধ্যে দিয়ে। সেবাস্টিয়ান তারপর ভাবল, সম্পদ ভর্তি জায়গাটা একটু দেখে নেওয়া যাক। সম্পদ বলতে হিরে, মণি, মুক্ত, জহরত, সেগুলো সব রাখা রয়েছে 7th ফ্লোরে। এই জাহাজের মোট 15টি ফ্লোর, নিচ থেকে উপরে। আন্ডার ওয়াটার তারপর এক এক করে ফ্লোরের সংখ্যা চলে গেছে একেবারে 14 পর্যন্ত। আকাশ বেশ পরিষ্কার। আজ জাহাজের সমুদ্রের যাত্রার প্রথম সকাল। যদিও জাহাজ যাত্রা শুরু করেছে গতকাল রাত ঠিক 9টা নাগাদ। তার 15 মিনিট পর এই জাহাজ অনুসরণকারী জাহাজটা সেটার ঠিক পিছনেই আসছে। এই জাহাজের নাম এভারগ্রিন আর পিছনেরটার নাম ফেস্টিভ। সেবাস্টিয়ান এসে দাঁড়ালো জাহাজের নিচে নামার লিফটে। লিফটম্যান ক্যাল সেবাস্টিয়ানকে দেখে নমস্কার করে লিফট চালু করে দিল। এখানেই তার ডিউটি 24 ঘন্টা ধরে। সেবাস্টিয়ান 7ম তলায় গিয়ে সেই সম্পদের ঘরে ঢুকে পড়ল।
স্পেশাল কোড কি সিকিউরিটির জন্য এই ঘরের দরজার পাশে রাখা রয়েছে। সেটাতে সঠিক কোড টিপে ঢুকে পড়ল ঘরে। ঘুরে ঘুরে সে সম্পদের প্রতিটা বাক্স ভালো করে দেখল। রানী প্রথম এলিজাবেথের হাতটা রয়েছে একটা কাঁচের বক্সে, সেটাও ভালো করে দেখে নিল সেবাস্টিয়ান। সব ঠিক আছে, কোনো চিন্তাই নেই। তারপর সে উপরে উঠে এলো জাহাজের ডেকে। একটু আগে দেখা সেই পরিবেশ হঠাৎই কিছুক্ষণের মধ্যেই সম্পূর্ণ বদলে গেছে। আকাশ পরিষ্কার আছে, কিন্তু জলের ঢেউ যেন একটু বেড়েছে, আর তার উচ্চতাটাও বেশ বেড়ে গেছে। কি ব্যাপার, শান্ত সমুদ্র হঠাৎ এইভাবে অশান্ত হয়ে উঠল কেন? কিন্তু এর কোনো কারণ পাওয়া গেল না। হঠাৎ জাহাজের চালক কেবিন থেকে হেক্সের ডাক ভেসে এলো। সেবাস্টিয়ান, আপনি তাড়াতাড়ি আসুন আপনি। দুবার পরপর একই কথা উচ্চারিত হলো, আর তার থেকেই বোঝা গেল এই কথার গুরুত্বটা। সেবাস্টিয়ান আর দেরি না করে ছুটল জাহাজের চালক কেবিনের দিকে। এই হেক্স হচ্ছে সেবাস্টিয়ানের জাহাজের সহকারী ক্যাপ্টেন। এর সাথে সেবাস্টিয়ান এই জাহাজটা চালাচ্ছে, তবে জাহাজের চালানোর দায়িত্বটা বেশিরভাগটাই থাকে হেক্সের ওপর। কি হলো হেক্স, হঠাৎ এইভাবে ডাকছো? হেক্স কাজের পদানুযায়ী এবং এক্সপিরিয়েন্সের দিক থেকে অনেকটাই নিচে সেবাস্টিয়ানের, তাই বরাবর সে সেবাস্টিয়ানকে সম্মান করেই কথা বলে। সে জাহাজের রাডারে দেখালো সামনে প্রায় 500-600 মিটার দূরে একটা ঘূর্ণি তৈরি হয়েছে জলের নিচে। সেটা আস্তে আস্তে বেড়ে উঠেছে, তার জন্য জলে আচমকা এই ঢেউয়ের সৃষ্টি। কিন্তু কিসের এই ঘূর্ণি, কিছু বুঝতে পারছো? স্যার, এখানে যা দেখতে পাচ্ছি জলের খুব তল থেকে ঘূর্ণি সৃষ্টি হয়েছে, আর সেটা সেখান থেকে ক্রমাগত বেড়েই চলেছে। আমাদের জাহাজ সেই ঘূর্ণির রঙের দিকে এগিয়ে চলেছে। এর থেকে কি কোনো বাঁচবার উপায় নেই? হেক্স সেটা করলো, কিন্তু লাভ কিছুই হলো না। জলের সেই ঘূর্ণির ঢেউ জাহাজকে ধীরে ধীরে গ্রাস করছে চারিদিক থেকে। আর ওই যে সামনে দেখা গেল এক বিরাট চক্রাকার ঘূর্ণি জলের মধ্যে, যেন ওই বিস্তীর্ণ সমুদ্রের মাঝে এক বিরাট গর্ত, যেন একটা বিরাট সার্কেল। জাহাজ এগিয়ে চলেছে 20 ফুট, 19 ফুট, 18, 17, আস্তে আস্তে কমে আসতে লাগলো দূরত্বটা। সেবাস্টিয়ান দ্রুত ফোনটা তুলে নিল জাহাজের চালানো স্টিয়ারিংটার পাশ থেকে। ফোন করলো এলকিসকে। ও প্রান্ত থেকে এলকিস বলে উঠল, হ্যাঁ হ্যালো। তারপর একটা বিরাট ঢেউ এসে ফাটিয়ে দিল কেবিনের সামনের কাঁচ। কান ফাটানো তীব্র শব্দ, কথা আর কিছুই বলা হলো না। জাহাজের চারপাশ থেকে জলরাশি কেবিনে ঢুকে পড়ল। জাহাজ এভারগ্রিন ঘূর্ণিতে পড়ে হয়ে গেল সলিল সমান। মাত্র 15 মিনিটের ব্যবধানে ওই একই জায়গায় পরের জাহাজ ফেস্টিভো হারিয়ে গেল ওই জলের ঘূর্ণির টানে। জাহাজে ক্রেনে করে তোলা হচ্ছে ছোট্ট সাবমেরিন। সেটা দেখে হিলকাস বলল, এটাই তবে একদম নিচে যাবে, একদম। আরও আছে। সিমন বলে উঠল, আরও কয়েকটা ছোট জলের তলায় যাবার সাবমেরিন উঠে জাহাজে ভিড় জমালো। এরাই সব জলের তলায় যাবে। শেষে জাহাজ ছাড়ার বন্দরে রেভুর নির্দেশ নিয়ে নিল হেলকাস। তাকে কি করতে হবে সেই বিষয়গুলো সে জেনে নিল। জাহাজ ছাড়ল সাউদাম্পটন বন্দর থেকে। এটা আমেরিকার রেস্কিউ অপারেশন চালানোর জাহাজ সিলভেরা। জলে ডুবে যাওয়া বহু জাহাজ এর সাহায্যেই উদ্ধার করা গেছে। এ জাহাজে রয়েছে 6টি সাবমেরিন। এরাই জাহাজ থেকে নেমে জলের তলায় অনুসন্ধান চালায়। এই গোটা কাজের নিউজ সেন্টার জলের উপরের জাহাজ থেকে নির্দেশিকা দেয় হিলকাস। এখানেও তার একই কাজ করতে হবে। প্রশান্ত মহাসাগরের বুকে সেই ডুবে যাওয়া স্থান খুঁজে জলের নিচে সাবমেরিনগুলোকে নামাতে হবে। তারা অনুসন্ধান চালাবে। হিলকাস আবার সে খবর পাবে কমিউনিকেশন ডিভাইস দিয়ে, এবং সেই রিপোর্ট হিলকাস আবার পৌঁছে দেবে আমেরিকার সরকারকে। এই গোটা উদ্যোগ আমেরিকার সরকারের। আসলে এক বৈদেশিক চুক্তির ভিত্তিতে আমদানি হচ্ছিল দুষ্প্রাপ্য হিরে, মুক্তা, মণি, জহরত।
কিন্তু আচমকা সেগুলো ডুবে যাওয়ার ফলে বিরাট ক্ষতির মুখে আমেরিকার সরকার। তারা এবার এসব মণিমুক্ত উদ্ধার করতে চায়। অবশ্য এ খবর ইংল্যান্ডেও পৌঁছে গেছে। তারাও এ কাজে আমেরিকার কাজে সাহায্য করতে চেয়েছিল, কিন্তু আমেরিকা নিতে চায়নি। তারা বিশ্বাস করে আমেরিকার মেরিন বিশারদ হিলকার্স্ট তার গবেষণার টিম এবং সমগ্র লোকজনদের। বহুদিন ধরেই আমেরিকার সরকারকে হিলকার্স্ট তার চেষ্টা দিয়ে সাহায্য করে এসেছে, কখনো অসফল তারা হয়নি। তাই বিশ্বস্ততা আর সম্পর্কটা বেশ নিবিড় হয়েছে তাদের। জাহাজ এগিয়ে চলেছে। প্রায় একদিন অতিবাহিত। এ জাহাজে রয়েছে শক্তিশালী রাডার, যার জলের তলায় সমস্ত কিছু বিপদকে ইঙ্গিত করবে। মানে সেই বিপদ ধরা পড়বে এই রাডারে। সেটা কত দূর আর কোথায় অবস্থান করছে সেসব কিছুরই নির্দেশ দেবে এটা। এই রাডারটা আমেরিকার মেরিন গবেষণাগার থেকে বেশ কিছুদিন আগেই বানানো হয়েছে এবং পুরনো রাডার সরিয়ে এটাকেই স্থাপন করা হয়েছে। কম্পাস রয়েছে অনেক উন্নত মানের। কম্পাস নির্দেশ করছে জাহাজ আর কয়েক ঘন্টার তফাতেই সেই জায়গা ছোঁবে যেখানে ওই দুটো সম্পদ বোঝাই জাহাজ ডুবে গিয়েছিল। জলের মধ্যে এই কম্পাস জাহাজের সঙ্গে একটা পথ এঁকে দেয়। সেটা কম্পাস ম্যাগনেটিকভাবে করে থাকে নিজে নিজেই, এবং এটা সৃষ্টি হয় জলের মধ্যে যে স্থানে জাহাজ ডুবেছে সেখানে এসেই। এই কম্পাস অত্যাধুনিক প্রযুক্তিগতভাবে তৈরি। সার্চ বর্ডার বলে এখানে খুঁজে পাওয়া যায় সমুদ্র জাহাজের সলিল সমাধির স্থান। বেশ কিছুক্ষণ কেটে গেল। সময়ের গতিতে তার 5-6 ঘন্টার পথ অতিবাহিত হয়ে গেল। কম্পাসে দেখা গেল সার্চ বর্ডার জলের উপর তার ম্যাপের উপর। এই ম্যাপটাও কম্পাসে অটোমেটিকভাবেই ফুটে উঠল। এগুলো সব বৈদ্যুতিক ডিভাইসে রিফ্লেক্ট হয়। এমনকি এর উপরে থাকা একটা তীরচিহ্ন যেটা সব সময় জাহাজের গতিপথকেই নির্দেশ করে। এটা অবশ্য সবসময়ই থাকে কম্পাসে যেটা রয়েছে, এবং ইলেকট্রিক্যাল ম্যাপে ফুটে উঠেছে সেই সার্চ বর্ডার। তার মানে জাহাজ সিলভেরা এখন ঠিক জলের সেই জায়গার উপরেই দাঁড়িয়ে রয়েছে যেখানে ইংল্যান্ড থেকে আসা সম্পদ বোঝাই দুটো জাহাজ অতল জলের গহ্বরে চিরকালের জন্য ডুবে গিয়েছিল। হিলকার্স্ট জাহাজ থামানোর নির্দেশ দেয় এবং তার নির্দেশ মতো জাহাজের কর্মচারী এবং অ্যাসিস্ট্যান্ট চালক স্টুয়ার্ট জনসন জাহাজ থামিয়ে দেয়। তিনি সমস্ত সাবমেরিনগুলোকে জাহাজের ডেকে খুলে রাখতে বলেন। জাহাজগুলো গেটের দুপাশেই ছিল, সেগুলোকে আনলক করে বন্ধন থেকে মুক্ত করা হয়। এবার সেগুলো সব নামবে জলের নিচে। সবকটা সাবমেরিনে বেশ কিছু অক্সিজেন সিলিন্ডার এবং জলের তলায় জাহাজ ডুবুরির পোশাক ঠিকঠাক রাখা রয়েছে কিনা হিলকার্স্ট একবার ভালো করে দেখে নেয়। তারপর তার দলের সমস্ত রেস্কিউ অপারেশন চালানো স্কোয়াডকে জড়ো করে। সকলকে সে নির্দেশ দেয় কাকে কি করতে হবে জলের নিচে নামার পর। প্রয়োজন মতো খাবার দাবার প্রতিটি সাবমেরিনে রাখার ব্যবস্থা করা হয়, কারণ এই অপারেশন জলের নিচে বেশ সময় সাপেক্ষ। সেই ডুবে যাওয়া জাহাজের কাছে পৌঁছতে হবে, আর সেটা ঠিক কতটা গভীরে কোথায় রয়েছে সেগুলো শনাক্ত করতে হবে। তারপর সব সাবমেরিনকে সেই একই জায়গায় জড়ো করতে হবে। প্রতিটা সাবমেরিন একে অপরের সঙ্গে যোগাযোগ রাখবে কমিউনিকেশন ডিভাইস দিয়ে। এই সিলভেরা জাহাজের সঙ্গেও ওদের সম্পর্ক থাকবে। প্রতি মুহূর্তের আপডেট সিলভেরা জাহাজে পৌঁছে দিতে হবে। এটা বেশ একটা দীর্ঘমেয়াদী কাজ, তাই অনেকক্ষণ জলের নিচে তাদের থাকতে হবে। আস্তে আস্তে সাবমেরিন নিচে নামতে লাগলো। কমিউনিকেশন ডিভাইস দিয়ে হিলকার্স্ট প্রতিটি সাবমেরিনের সাথে কথাবার্তা চালিয়ে গেল, কে কতটা গভীরে। সব কিছুই শোনা যেতে লাগলো। সবাই সে কথা বলতে লাগলো। সাবমেরিনের আইহোলে চোখ রেখে বসেছিল জুপিটার। সেই একটা সাবমেরিনের প্রধান। তার নির্দেশে এই সাবমেরিন নিচে নিয়ে নামছে পিসিসিভ। সে এই জাহাজের অ্যাসিস্ট্যান্ট। জুপিটারের সাবমেরিন গভীরে নামার ক্ষেত্রে সবার প্রথমে রয়েছে। তার জাহাজই সবচেয়ে গভীরে চলছে বর্তমানে। দূরবীনে হঠাৎ চোখে পড়ল প্রবাল ঘেরা একটা অঞ্চল।
যার ধারে লেগে রয়েছে ছোট ছোট সাদা সাদা গোল গোল কি একটা। পুরো প্রবালটা জুড়ে রয়েছে এটা। তারপর আরও গভীরে নামতে লাগলো ডুবোজাহাজ। সূর্যের যে রশ্মি এতক্ষণ ধরে চারিপাশ ঘিরে রেখেছিল, আস্তে আস্তে সেসব কমে গিয়ে চারপাশে ফুটে উঠল গভীর অন্ধকার। জাহাজের ওই চৌকো আইহোল দিয়েই দেখে জাহাজ চালক জাহাজ চালান। জলের অন্ধকার এত ঘন হয়ে গেল ডুবোজাহাজের সামনে আলো জ্বালাতে হলো। জুপিটার ক্রমাগত সামনে ওই আইহোলে চোখ রেখে যোগাযোগ করছে তার উপরে থাকা ডুবোজাহাজের সঙ্গে। সেটা এখন 200 ফুট উপরে। জুপিটারের জাহাজে সমুদ্রের গভীরতা মাপার যে ডিভাইস রয়েছে তাতে উঠছে তার জাহাজ এখন 59,000 ফুট গভীরতায় নেমে গেছে। এ দূরত্বের গভীরতা ভীষণ ভয়ঙ্কর। এই স্থানে বহু অজানা ভয়ঙ্কর প্রাণীরাই সমুদ্রের গভীরে লুকিয়ে থাকে। সামনে গভীর অন্ধকার। হঠাৎ জুপিটার তার জাহাজের শব্দযন্ত্রে একটা আওয়াজ পেল। সমুদ্রের বিভিন্ন শব্দ, ঢেউয়ের আওয়াজ, জলজ প্রাণীদের আওয়াজ সব কিছুই এ যন্ত্রে ধরা পড়ে। তার জাহাজেই রয়েছে অ্যান্ডারসন। সে একজন মেরিন বিশারদ। সে জুপিটারের ডুবোজাহাজে আজ প্রায় দীর্ঘ 30 বছর ধরে কাজ করে চলেছে। যখনই জুপিটার কোনো সমুদ্রযাত্রায় সমুদ্রে নেমেছে তখন অ্যান্ডারসন হয়েছে তার জার্নির সাথী। অ্যান্ডারসনের সমুদ্রের বেশিরভাগ প্রাণী সম্পর্কেই অগাধ জ্ঞান। এ বিষয়ে তার গভীর পড়াশোনাও রয়েছে। সে সমুদ্রে মোটামুটি সকল প্রাণীর আওয়াজই বুঝতে পারে। ওই ডিভাইসের আওয়াজ শুনেই সে বলে দিতে পারে কোন প্রাণীর আওয়াজ সেটা। কিন্তু এখন ডিভাইসে যে শব্দে কাঁপুনি সৃষ্টি হয়েছে সেটা তার অন্তত চেনা প্রাণীর নয়, কারণ তার চোখের ভ্রু কুঁচকে উঠেছে। তার মুখ বেশ কৌতূহলী, তবে আওয়াজটা খুব একটা সামনে নয়, বহুদূর থেকেই আসছে। ওই ডুবোজাহাজের ওই সামনের চারকোনা চৌকো আইহোল ছাড়া আর দেখার কোনো জায়গা নেই। মানে জাহাজের চারপাশে কি আছে সেই সব দেখা যায় না জলের নিচে নামলে। এই আওয়াজটা শুনে মনে হলো সেই অতল জলরাশির মধ্যে থাকা জাহাজের ডান দিক থেকে ওটা আসছে, তবে বহু দূর থেকে। আস্তে আস্তে গভীরতায় নামার কারণে সে আওয়াজ ক্রমশ কমে যেতে শুরু করলো। শব্দের কাঁপুনি ডিভাইসে যে কম্পন এতক্ষণ ধরে তৈরি করে রেখেছিল সেটাও আস্তে আস্তে কমে গেল। হঠাৎ এক ধরনের মাছ দেখা গেল, যার মাথার উপরে একটা সরু অ্যান্টেনার মতো কিছু একটা। তার ওই অ্যান্টেনাতে আবার জ্বলছে আলো। মাছটা জাহাজের একেবারে চৌকো আইহোলের সামনে এসে পড়ায় তাকে স্পষ্ট দেখা গেল। কিন্তু হঠাৎ সেটা কাছে এসে মুখ খুলল, আর মুখ খুলতেই তার মুখের মধ্যে ধারালো করাতির দাঁতের মতো দাঁতগুলো বুকের রক্ত হিম করে দিল। অ্যান্ডারসন বলল, দেখেই বুঝতে পারছো এখানে সূর্যের আলো প্রবেশ করতে পারে না, তাই এ তল্লাটে বহু প্রাণী আলো জ্বালিয়ে নিজের দিশা বানিয়ে তাতেই চলাফেরা করে। ওই যে মাছটাকে দেখলে মাথায় আলোর অ্যান্টেনা, ওটা কিন্তু একটা মাংসাশী মাছ। সমুদ্রের গভীরে এ মাছ বসবাস করে। এর মাথায় ওই যে আলোর যে অ্যান্টেনাটা দেখলে, ওটা যেমন এই মাছকে সামনে চলার পথে দিশা দেখায়, তেমনি আবার ওই আলো দিয়েই শিকারকে সম্মোহিত করে নিজের কাছে টেনে আনে। তারপর কাছে এলে শিকার তাকে ওই যে ধারালো দাঁত দেখলে সেটা দিয়ে টুকরো টুকরো করে খেয়ে নেয়। ওরে বাবা, কি সাংঘাতিক! ওই আলোর সম্মোহিত করার ক্ষমতা আছে নাকি? ওটা শুধু জলজ প্রাণীকেই সম্মোহিত করতে পারে, তোমায় আমায় পারবে না। আসলে কোন প্রাণী ও আলোতে চোখ ফেললেই বুঝতে পারে না জিনিসটা কি, তাই তাদের মধ্যে কৌতূহল জাগে আর তারা এগিয়ে আসে। ওই আলোর নিচে থাকা মাছের দেহ সম্পূর্ণ অন্ধকারে নিমজ্জিত থাকে। প্রাণীরা সেটা বুঝতেই পারে না, সামনে এলেই এই মাছের শিকার হয়ে যায় তারা। সত্যি কিন্তু মাছটা বেশ রহস্যময়। এমন মাছ আগে দেখেছি বলে মনে হচ্ছে না। আসলে এই সমুদ্রের অতল গহ্বরে সব কিছুই রহস্যময়, আর সেটা এই কারণেই মানুষ এখানকার অধিকাংশ জিনিস সম্পর্কে ওয়াকিবহাল নয়। এখানে বেশিরভাগ প্রাণী মানুষের অজানা। হঠাৎ সেই অন্ধকার জলে একটা সাপের মতো প্রাণী জাহাজের আইহোলের সামনে এসে পড়ল।
এবার সেটাকে দেখে অ্যান্ডারসন বলে উঠল, ওটা হচ্ছে ইলেকট্রিক ইল। এর সারা গায়ে বিদ্যুতের মতো আলো খেলে। এই মাছ অনেকেরই পরিচিত। মাছটা সামনে আসার পর এটাকে জুপিটারও চিনতে পারল। অ্যান্ডারসন, এইসব প্রাণী আমাদের দিকেই কেন আসছে? আসলে হঠাৎ করে এই অন্ধকারে আমাদের ডুবোজাহাজের জোরালো আলোই তাদের এখানে নিয়ে আসছে, বুঝলে? তারা অন্ধকারে হঠাৎ এত আলোর ঝলকানি দেখে এর উৎসের দিকে ছুটে আসছে, এটা বুঝেছ? জলের নিচে নামতে নামতে অবশেষে ডুবোজাহাজ পেসিফিক সমুদ্রের তল খুঁজে পেল। অ্যান্ডারসন বলল, একটা জিনিস দেখবে জুপিটার? কি? অ্যান্ডারসন ডুবোজাহাজের সামনের আলোটা নিভিয়ে দিল, আর তারপরেই যেন মনে হলো চারিদিকে গভীর রাত নেমে গেছে। বোঝাই যাচ্ছে না জলের নিচেই রয়েছে ওরা। বাইরে ঝকঝকে আলো, একেবারে কালো অন্ধকারে ছেয়ে রয়েছে চতুর্দিক। সামনেই কী সব চকচক করছে। আইহোল দিয়ে স্পষ্ট সেই চকচকে ঝলকানি দেখা গেল। অ্যান্ডারসন বলল, ওই চকচকেগুলো হলো মাছের গায়ের, বুঝলে? কি বলছো? ওগুলো তো লম্বা লম্বা দাগ। ওগুলো মাছ? এটাই তো তোমাকে দেখাতে চাইছি। এটা হচ্ছে সামুদ্রিক তরোয়াল মাছ। শরীরটা পুরো তরোয়ালের মতো। আইহোলের সামনের লাইটটা অন করলো অ্যান্ডারসন। আলো জ্বলতেই ওরা আবার চমকে উঠল। আইহোলের সামনে অনেক বড় বড় কালো কালো বস্তু একেবারে আইহোলটা জুড়ে রয়েছে। আলো জ্বলতেই সেগুলো সব সরে গেল। অ্যান্ডারসন বলল, এইসব জায়গায় অন্ধকারেই অধিকাংশ জীব দেখতে পায়। আইহোলের সামনে যে ঘিরে থাকা জীবগুলো দেখলে, ওগুলো এক প্রকার সামুদ্রিক প্রাণী। ওদের গায়ের রং কালো। অন্ধকারে থাকতে থাকতে শরীরের রংটাও অমন কালো হয়ে গেছে। এখানে বেশিরভাগ প্রাণীর গায়ের রং সাদা অথবা কালো। জীবগুলো দেখে সত্যিই জুপিটার অবাক হয়ে গিয়েছিল। সে ভাবতেই পারেনি যে ওগুলো এক একটা প্রাণী, কতটা শ্যাওলার মতো দেখতে। সারা গায়ে কালো রঙের আবরণ। ডুবোজাহাজ আবার চলতে শুরু করছে। সমুদ্রপৃষ্ঠের একেবারে উপর দিয়ে জাহাজ চলছে, ফলে নিচের মাটি আইহোল দিয়ে স্পষ্টই নজরে আসছে। মাটি বলতে এখানে প্রায় কিছুই নেই, পুরোটাই পাথুরে, কাদাবালির সংমিশ্রণে গড়া। হঠাৎ তার মধ্যেই একটা সুন্দর সোনালি মাছ ছটফট করতে ওরা দেখতে পেল। মাছটা যেন ওই বালির মধ্যে একটু একটু করে ঢুকে যাচ্ছে ছটফট করতে করতে, আর তার পাশ দিয়ে উঠছে বালির ধোঁয়া। মাছটা হঠাৎ পুরো বালির মধ্যেই ঢুকে গেল। জুপিটার অ্যান্ডারসনকে জিজ্ঞাসা করল, আচ্ছা অ্যান্ডারসন, ওই মাছটি ওভাবে বালির মধ্যে ঢুকে গেল কেন? ও নিজে থেকে ঢোকেনি, ওকে টেনে ঢোকানো হলো। টেনে ঢোকানো হলো? কিন্তু কোথায়? ও শিকারে পরিণত হলো। ওই মাছকে আর তুমি ওই জায়গা খুঁড়ে পাবে না, বরং তার পরিবর্তে পাবে একটা বড় দড়ির মতো জীব, যার সারা গা কতকটা কেন্নর মতো। এটা লম্বায় ধরতে পারো 3 মিটার তো হবেই। এটাকে বলে ববিটোয়াম। এই ববিটোয়াম সমুদ্র তলদেশের এক ভয়ঙ্কর পোকা। এরা মাংসাশী হয়। সমুদ্রের নিচে একেবারে নিচে এই বালি পাথর কাদার মধ্যেই এদের বাস। শরীরের সমস্ত অংশটা মাটির নিচে ঢুকিয়ে রাখে, কেবলমাত্র মাথাটাকে বের করে। মাথার মধ্যে আছে সুর। তীর সংবেদনশীল সুরগুলো প্রাণীদের আকৃষ্ট করে। এই সুর দিয়েই এই ববিটোয়াম যে কোনো প্রাণীর সন্ধান করে, গন্ধ পায়। সুরগুলো মাটির ওপরে তুলে নাড়ায় এমনভাবে যাতে প্রাণীদের চোখে সেটা খুব সহজেই পড়ে। প্রাণীরা বুঝতে পারে না যে কি নড়ছে, তারা কৌতূহলবশত এগিয়ে আসে। সামনে এলে তখন ওই ববিটোয়াম প্রাণীটাকে সুর দিয়ে ধরে ফেলে। সুরগুলো অনেকটা আংটার মতো। একবার প্রাণীর দেহ আটকে গেলে তার জীবন শেষ। আস্তে আস্তে বালির মধ্যে শিকারকে টেনে টেনে খেতে শুরু করে দেয়। এই প্রাণী কিন্তু মাংসাশী। ব্যাঙ, সাপ, কাঁকড়া, মাছ, বিছে, অক্টোপাস সব কিছু খেয়ে ফেলে। এই সমুদ্রের ওই বালির তলায় অনেক ভয়ঙ্কর প্রাণী আছে, শুধু ববিটোয়াম নয়, যারা শরীরকে ক্যামোফ্লেজ করে রাখে। ক্যামোফ্লেজ মানে বুঝছো তো? কোনো একটা রঙের সাথে শরীরের রঙকে মিশিয়ে ফেলা এমনভাবে যাতে শিকার বুঝতে পারে না। এইভাবে এই প্রাণীরা শিকার ধরে। এক ধরনের শঙ্কর মাছ আছে যারা তাদের শরীর এইভাবে সমুদ্রপৃষ্ঠের মাটির সাথে মিশিয়ে রেখে শিকার ধরে।
বেশ কিছু অক্টোপাস এমন আছে, তবে তোমাকে ববিট ওয়ার্ম যার কথা বললাম, এটা কিন্তু একটা প্রাণীর বিবর্তন। প্রাগৈতিহাসিক যুগ, মানে ডাইনোসরের বাসভূমি ছিল আমাদের এই পৃথিবী। সেই সময় জলে এই ববিট ওয়ার্মের এক পূর্বপুরুষ থাকতো। এরা কিন্তু অমন ছোট ছিল না, এরা ছিল লম্বায় 30-40 ফুট লম্বা আর প্রায় 10-12 ফুট চওড়া। এরা জলে রাজ করতো, মানে চলে ফিরে বেরিয়ে শিকার ধরতো। দেখতে একেবারে ববিট ওয়ার্মদের মতোই ছিল। সেই প্রাণী আজ বিবর্তনের ফলে এত ছোট হয়ে গেছে, বুঝলে। আর সমুদ্রতলের ওই বালি, পাথর, মাটি কিন্তু কখনোই দেখে ভেবো না নিরাপদ। বিভিন্ন ধরনের ভয়ঙ্কর প্রাণীর বাসস্থান ওটা। ওই যে দেখা যাচ্ছে দূরে, বোধহয় ওটাই ডুবে যাওয়া সেই জাহাজ। কম্পাস তো ওদিকেই নির্দেশ করছে জাহাজকে। এই জাহাজের কম্পাসে এমন এক ম্যাগনেট রয়েছে যা জলে ডুবে যাওয়া জাহাজকে নির্দিষ্ট দূর থেকে আইডেন্টিফাই করতে পারে। সামনে মাছের রাশি সরে গেলে সত্যিই সেই ডুবে যাওয়া জাহাজের গা স্পষ্ট হয়ে উঠল জাহাজের সামনের আলোয়। জাহাজ তাহলে এতক্ষণ পর তার লক্ষ্য খুঁজে পেয়েছে আর সেদিকেই এগিয়ে চলেছে। ডুবোজাহাজের সামনের আলো জোরালো হয়ে উঠল। যত সেটা ডুবে যাওয়া জাহাজের দিকে এগোলো এবং ডুবে যাওয়া জাহাজটাকে ততই স্পষ্ট থেকে স্পষ্টতরভাবে নজরে এলো। ডুবোজাহাজের আলোয় দেখা গেল সেই জাহাজের গায়ের বেশিরভাগ স্থান শ্যাওলা প্রবালে ভরে রয়েছে। জাহাজের গায়ে তৈরি হয়েছে বিরাট ফাটল। জুপিটার আর অ্যান্ডারসনের ডুবোজাহাজের মধ্যে দিয়েই তারা দেখতে পেল জাহাজের অবস্থাটা। জুপিটার এবং অ্যান্ডারসন তাদের ডুবোজাহাজ নিয়েই ভেতরে প্রবেশ করল। ভিতরে দুর্ভেদ্য অন্ধকার। এখানে কেমন একটা গম গম শব্দ চারিদিকে বিরাজিত। যদিও শব্দটা আগেও ছিল, কিন্তু এখন যেন সামান্য একটু বেশি তীব্র হয়েছে। জুপিটার অ্যান্ডারসনকে জিজ্ঞাসা করল, আচ্ছা, এই গম গম করা শব্দটা কিসের? এটা জলের চাপের শব্দ। আমরা এখন প্রায় 30,000 ফুট নিচে নেমে এসেছি। তবে এই আওয়াজ তো কিছুই না, আরও বেশি হবে যত গভীরে যাওয়া যাবে। কিন্তু বেশি গভীরে নামলে এ জাহাজ জলের চাপে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আর এখানে এই আওয়াজ একটু বেশি। চারিদিকে তাকিয়ে দেখো, আমরা কিন্তু জাহাজের ভিতরে ঢুকে পড়েছি। আশপাশ সব বদ্ধ জায়গায় জলের চাপ একটু বেশি অনুভূত হয়, তাই এর শব্দের তীব্রতাও বাড়ে। এই জলের চাপের আওয়াজ কি? আচ্ছা, যদি এর থেকেও নিচে আমরা নামি? একদম, এই আওয়াজ আরও বেশি। এর থেকে যত নিচে নামবো এই আওয়াজে বুকে কাঁপুনি ধরে যাবে। আমি তখন তোমাদের সাথে পরিচিত হইনি। একবার নেমেছিলাম আটলান্টিক মহাসাগরের নিচে, সেটা তাও প্রায় 70,000 ফুট তো হবেই। সেখানে জলের চাপের যে আওয়াজ শুনেছিলাম, ও বাবা, তার বুকের স্পন্দন থামিয়ে দিতে পারে। সারা শরীরে ধরে গিয়েছিল কাঁপুনি, বুঝলে। সে যাই হোক, এই সামনে একটা কি চকচক করছে, দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, দেখেছি কি ওগুলো, বেশ অনেকটাই জায়গা জুড়ে। একদম ঠিক বলেছ। জাহাজ এগিয়ে যেতে স্পষ্ট হলো একটা জাহাজের মাস্তুল। তার গায়ে প্লাঙ্কটন একেবারে নিজের বাসা বানিয়ে ছেড়েছে। তার মধ্যে উপর থেকে নিচ পর্যন্ত সেই চিকচিক করা বস্তুগুলো নজরে এলো। জাহাজের আইহোলের আলো সেগুলোর উপর পড়তে এবার স্পষ্ট বোঝা গেল ওগুলো দেখতে কতকটা শিশির বিন্দুর মতো। কিন্তু অ্যান্ডারসন ভালো করে সেগুলো পরীক্ষা করলো। জুপিটার তাকে প্রশ্ন করলো, অ্যান্ডারসন, ওগুলো কি বলতে পারবে? বুঝতে পারছি না, তবে এটা মাছের ডিমের মতো মনে হচ্ছে। জানো তো, অনেক মাছ দলবদ্ধভাবে থাকে, তারা এভাবেই একত্রে জলের নিচে বিভিন্ন স্থানে ডিম পাড়ে। কিন্তু আমি এমন ধরনের ডিম কখনো দেখিনি। আইহোলের সামনে গিয়ে দাঁড়িয়ে দেখো, ডিমগুলো বেশ বড় আর চওড়া। এমন ডিম কিন্তু এ জাহাজ নিয়ে নিচে নামার সময় আরেকবার আমাদের চোখে পড়েছিল। অবশ্য সমুদ্র এক অবাক করে দেওয়া পৃথিবী। এর মধ্যে কত অজানা প্রাণী রয়েছে তা বলে শেষ করা যাবে না। এই ডিম তেমনই কোনো এক অজানা প্রাণীরই হবে। সমুদ্রের মাত্র 5% মানুষ জানে। বাকি 95% মধ্যে কোথায় কি আছে তার কিছুই কেউ জানে না।
ততক্ষণে তাদের বাকি ডুবোজাহাজগুলো সেখানে এসে মিলিত হয়েছে। সবাই পাশাপাশিই রয়েছে। এখন জাহাজের এত ডুবোজাহাজের আলোয় একেবারেই উদ্ভাসিত। সকলের সাথে কমিউনিকেশন কেবিল দিয়ে কথা হয়ে চলেছে ক্রমাগত। আইহোলের আলোতে দেখা যাচ্ছে সমস্ত ডুবোজাহাজ ওই জাহাজের প্যাসেঞ্জার কেবিনেই রয়েছে। এখানে রয়েছে রকমারি খাট, টেবিল, আলমিরা, সব কিছুই নজরে পড়ছে। পুরুষ হাওলার আস্তরণ এইসব আসবাবকে ঘিরে রেখেছে। কিন্তু ওই সাবমেরিন অত্যাধুনিক। এর সামনে যন্ত্রের মতো ঘুরছে দুটো লোহার হাতল, অনেকটা ক্রেনের আদলে তৈরি। ওগুলোই সামনের মেঝেতে পড়ে থাকা ভাঙা জিনিসপত্র সরাচ্ছে। ওগুলোই খাট, আলমারি, ওয়ার্ড্রপ ভেঙে ভেঙে দেখছে। সমস্ত কেবিন ওই ফ্লোরে ঘুরে দেখে অ্যান্ডারসন বলল, এই তলার ফ্লোর কভার করলাম, এবার চলো এর নিচের ফ্লোরে যাওয়া যাক। জাহাজের ধনসম্পত্তি সাধারণত একদম তলদেশের কেবিনে থাকে, এসব ওপরে এই যাত্রী কেবিনে থাকে। কমিউনিকেশন কেবিলে সঙ্গে থাকা সমস্ত সাবমেরিনের সঙ্গেই যোগাযোগ ঘটালো অ্যান্ডারসন। কেউ একবার ও নিচের কেবিনের দিকে গিয়েছে কিনা জানার জন্য জিজ্ঞাসা করলো। না, কেউ এখনো যায়নি। দুটো সাবমেরিন নেমেছে দ্বিতীয় ফ্লোরে, এবং দ্বিতীয় ফ্লোর দেখার পর তারাই গেছে তৃতীয় ফ্লোরে। ঘরে শ্যাওলা ধরা আসবাবপত্র, ফার্নিচার ছাড়া আর কিছুই নজরে পড়েনি। অ্যান্ডারসন সকলকে বলল, তোমরা ভাগাভাগি হয়ে গোটা জাহাজের ফ্লোরগুলো আরও ভালো করে দেখো। আমি একদম নিচের তলায় যাচ্ছি, কারণ ধনসম্পত্তি সাধারণত জাহাজের গোপন ঘরে রাখা হয়। এসব খুব কনফিডেন্সিয়াল রুম হয়, সাধারণ যাত্রীদের প্রবেশাধিকার থাকে না। ক্যান্ডি, স্ট্যান্ডা, তোমরা এসো আমার সাথে। সেই ফ্লোরে এই কাজ চালাতে সহায়তা করবে। বাকিরা যেমন কাজ চালাচ্ছে তেমন করে যাও। অস্বাভাবিক কিছু নজরে এলে কারোর সাথে সাথে খবর দেবে। এমনই একটা নির্দেশিকা দিয়ে জাহাজের সেই ফ্লোরে থাকা একটা ফাটল দিয়ে বেরিয়ে এলো অ্যান্ডারসনের সাবমেরিন। তারপর ডুবে যাওয়া জাহাজের গায়ে আলো ফেলতে ফেলতে নিচে নামতে লাগলো সেটা। কিছুক্ষণের মধ্যে আরও দুটো সাবমেরিন তার পাশে এসে থামল। অ্যান্ডারসন কমিউনিকেশন কেবলে তাদের জাহাজের গা লক্ষ্য করে থামতে বলল, জাহাজের গায়ে কোনো ফাটল নজরে এলেই সেখান থেকে ইনফর্ম করবে। তোমরা কেউ একজন জাহাজের বিপরীত দিকে চলে যাও, আমি এদিকে রয়েছি। সেদিক দিয়ে নিচে নামো, সেদিকে ফাটল দেখলেই জানাবে। এমন নির্দেশ শুনে অ্যান্ডারসনের দুপাশে থাকা দুটো সাবমেরিন জাহাজের গা ঘেঁষে দুপ্রান্তে চলে গেল। অ্যান্ডারসনের জাহাজ আস্তে আস্তে জাহাজের প্রান্ত ঘেঁষে নিচে পৌঁছচ্ছে। এই প্রান্ত থেকেও বলা হয়েছে যে ডুবোজাহাজে জাহাজের বিপরীতে যারা গিয়েছিল তারা নিচে পৌঁছে একটা ফাটল পেয়ে তার মধ্যে ঢুকে গেছে। ভিতরে তারা কি দেখতে পাচ্ছে তারই একটা আপডেট তারা দিয়ে চলেছে ক্রমাগত। অ্যান্ডারসন তার সাবমেরিনের জোরালো আলোয় জাহাজের গা ঘেঁষে বাঁ দিক থেকে এবার ডান দিকে চলেছে। উদ্দেশ্য, ফাটল যেখান দিয়ে জাহাজে ঢুকতে পারে ভেতরে, সেটা একেবারে সেই স্থান যেখানে ডুবে যাওয়া জাহাজটা সমুদ্রপৃষ্ঠের একেবারে নিচের মাটি ছুঁয়ে রয়েছে। কিন্তু ফাটল এখানে জাহাজের গায়ে নেই। পুরোপুরি ঘোরাঘুরি করেও যা দেখা গেল তাতে কোনো ফাটল পাওয়া গেল না। অবশ্য এতে কোনো অসুবিধা নেই। প্রতিটা সাবমেরিনের সামনেই ড্রিলিং ডিভাইস রয়েছে, যা দিয়ে জাহাজের গা কেটে ছেদ বানিয়েই ঢোকা যায়। এমন অসুবিধা অনুসন্ধান চালাতে গিয়ে হয়েই থাকে, তাই এই ব্যবস্থা। অ্যান্ডারসনের ডুবোজাহাজ সেই জাহাজের গায়ে তখন একটা ছেদ করেছে। হঠাৎ জলের মধ্যে একটা কম্পন আরম্ভ হলো। তাতে সামনে জলরাশির মধ্যে ঢেউ সৃষ্টি হয়েছে। আইহোলে সেই ঢেউই এসে আছড়ে পড়ল দুবার। সামনে দেখা যাচ্ছে উথাল পাথাল করা জলরাশি। কিন্তু কি ব্যাপার, ও প্রান্তে যে জাহাজ, সেই জাহাজের ভিতরে ঢুকে খোঁজ চালাচ্ছিল কমিউনিকেশন ডিভাইসে, আর তাদের কোনো শব্দ, সারা শব্দ শোনা যাচ্ছে না কেন? ওরা যেন একেবারে চুপ হয়ে গেছে। অ্যান্ডারসন কয়েকবার হ্যালো হ্যালো করেছে, কিন্তু আর কোনো সারা শব্দই পাওয়া যায় না। কি ব্যাপার? কমিউনিকেশন ডিভাইসে অসুবিধা হলে তো ভীষণ মুশকিল। ও জাহাজের কোনো খবরই তো জানা যাবে না। হঠাৎ কেন এমন হলো? জলের মাঝে সৃষ্টি হওয়া এই তরঙ্গই কি তাহলে এর জন্য দায়ী?
কিন্তু একটা ঢেউয়ের জন্য জাহাজের ভিতরে একটা যন্ত্র কী করে পুরোপুরি বিকল হয়ে যাবে, খোঁজ নিতে হবে। অ্যান্ডারসন কমিউনিকেশন ডিভাইস দিয়ে অনবরত যোগাযোগ করতে লাগলো অপর জাহাজের সাথে, কিন্তু অপর প্রান্ত থেকে আর কোনো জবাব এলো না। প্রায় 15 মিনিট ধরে ড্রিলিং গ্যাসকেটের ডিভাইস দিয়ে মোটামুটি একটা হোল বানানো হলো। এর মধ্যে দিয়ে অনায়াসেই অ্যান্ডারসনের সাবমেরিন ঢুকে গেল ভিতরে একেবারেই দুর্ভেদ্য অন্ধকার, চারিদিকে ঠেসে রয়েছে জিনিস। এটা একটা কেবিন, যেখানে মাঝে ফাঁকা আর কেবিনের দুপ্রান্তে অনেক লকার জাতীয় জিনিস পর পর দাঁড়ানো। প্রতিটা সাইজ প্রায় 6 কি 7 ফুট। বোঝা যাচ্ছে মূল্যবান নথিপত্র, কাগজপত্র এসবই এই সমস্ত লকারে রয়েছে। তবুও গ্যাস কাটার দিয়ে প্রতিটি লকারে খোঁজ চালালো অ্যান্ডারসনের জাহাজ, কিন্তু দেখা গেল এসব কাগজপত্র ঘেরাই লকার। এখানে আর তেমন কিছু নেই। এটা স্পষ্ট এখান থেকে কিছুই পাওয়া যাবে না। আর এই ঘরে কমিউনিকেশন ডিভাইস ডিসকানেক্ট হওয়া জাহাজটিও ঢোকেনি। তবে সেটা কোথায় গেল? অ্যান্ডারসন পুরো কেবিনটা এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত সম্পূর্ণ ঘুরল। শেষে অপর প্রান্তে কেবিনের দেওয়াল খোদাই করে আরেকটা হোল তৈরি করে তার মধ্যে দিয়ে ঢুকে পড়ল পাশের ঘরে। কিন্তু সেখানে ঢুকতেই সামনে সাবমেরিনের আইহোলের জোরালো আলোয় আইহোলের উপর স্পষ্ট একটা ঝাপটা লাগলো। এক ঝলক দেখা ঝাপটাটা একটা মাছের লেজের, বেশ বড় লেজ। তবে এটা কোনো শার্ক বা চীনা মাছের নয়। মাছটা মনে হয় এই কেবিনের দুর্ভেদ্য অন্ধকারে শান্তিতে বাসা বেঁধেছিল। হঠাৎ এই কেবিনে জোরালো আলোয় তার শান্তি ভঙ্গ হয়েছে, তাই সে ক্রুব্ধ হয়ে উঠেছে। আর সেই ক্রুব্ধ আর ক্ষোভের ভাবটা লেজের ঝাপটা দিয়ে জাহাজের উপরে জানান দিল। সামনে আইহোলের আলো বহুদূর পর্যন্ত বিস্তৃত। সামনে দেখা যাচ্ছে অসংখ্য চেয়ার টেবিল, তার উপর ধুলো শ্যাওলা জমাট বেঁধে রয়েছে। তবে আকৃতিগুলো বেশ স্পষ্ট। তার উপর দিয়েই আলো ফেলে অ্যান্ডারসনের জাহাজ সামনে এগোচ্ছে। সে কিন্তু সামনে এগোলেও তার সাবমেরিনের রেকর্ড করা ক্যামেরায় এ ঘরে ঢোকার মুখের ল্যাজের ঝাপটাটা ভালো করে জুম করে বারবার দেখতে লাগলো। এইসব সাবমেরিন অত্যাধুনিক। এর মধ্যে থাকা ক্যামেরা ও সিসি ক্যামেরা জলের তলার সমস্ত চিত্র ঘুরতে ঘুরতে রেকর্ড করে নেয়। যে চিত্র ক্যামেরায় ধরা পড়ে না, সেটা ক্লোজ সার্কিট ক্যামেরা দিয়ে ভালো করে নিরীক্ষণ করা হয়। দুটো ক্যামেরাই একসাথেই অন করা থাকে। মাছের লেজটা জুম করে পজ করে বারবার দেখছে অ্যান্ডারসন। তার সাথে থাকা সহযাত্রী জুপিটার এবার অ্যান্ডারসনকে একটা প্রশ্ন করল। কি দেখছো অ্যান্ডারসন? এই মাছের লেজটা, এটা তো কোনো স্বাভাবিক পরিচিত মাছ নয়। এই মাছের লেজের সঙ্গে একটা মাছের ভীষণ মিল পাচ্ছি। সেটা নিয়ে ভাবছি, কিন্তু যা জানতাম, এমনকি বই ঘেঁটে যা পেয়েছি, এই মাছ হুবহু সেই মাছ হতে পারে। তবে এ মাছ এখনও রয়েছে। এই তথ্য তো আমাদের উপরে পাঠাতে হবে। সত্যি সমুদ্রের কত কিছুই আমাদের অজানা। পুরনো ইতিহাস যে সে কোথায় বহন করছে কে বলতে পারে। সামনাসামনি চাক্ষুষ উপলব্ধি না করতে পারলে বলা সত্যিই সম্ভব নয়। তোমার কথার এক বর্ণ বুঝতে পারছি না, আমাকে পুরোটাই খুলে বলো। বেশ কৌতূহল আর অবাক করা চোখ মুখ নিয়েই প্রশ্নটা করল জুপিটার। আর তার কথাটা থামতেই জাহাজের মাথার উপরে একটা শব্দ হলো। জাহাজ আবার দুলে উঠেছে। অ্যান্ডারসন বলে উঠল চিৎকার করে, সর্বনাশ! জাহাজের গতি বাড়াতে হবে। এখানে আর এক মুহূর্তও নয়, বেরিয়ে যেতে হবে এখান থেকে এই মুহূর্তে। কিন্তু আমাদের কাজ যে অসম্পূর্ণ অ্যান্ডারসন। আমাদের আগে এই জাহাজে প্রবেশ করা সাবমেরিন, তার কি হলো বলো? কোনো খবরই যে জানতে পারলাম না। সেই প্রচুর ধন সম্পদ কোন ঘরে রয়েছে তার সম্পর্কে তো কিছু জানা হলো না। আর তুমি সমুদ্রের ঢেউয়ে একটা দোলনে উপলব্ধি করে এখান থেকে চলে যাবার সিদ্ধান্ত নিয়ে নিচ্ছ। এ কি অদ্ভুত কথা! ডানকেলেস্টাস! আশ্চর্যভাবে এবং কৌতূহলী দৃষ্টি নিয়ে চেঁচিয়ে বলে উঠল জুপিটার। হ্যাঁ, ডানকেলস্টাস খুব ভয়ঙ্কর সামুদ্রিক এক মাছ। এই মাছ লম্বায় 13 থেকে 33 ফুট, ওজনেও কিলোগ্রামে সেই হিসাব অনেকটাই বাড়বে। বিশেষ বৈশিষ্ট্য যা এই মাছকে অন্য মাছের থেকে সম্পূর্ণ আলাদা করে, সেটা হলো এর দাঁত।
কতকটা ধারালো ব্লেডের মতো। উপরের চোয়ালে সাধারণত দুটো, নিচেও তাই। মুহূর্তের মধ্যে যে কোনো প্রাণীকে দুর্মুষ করে কামড়িয়ে খেয়ে ফেলতে পারে। আর সিসিটিভির এই ক্যামেরায় ভালো করে লেজটা দেখো, এ মাছের কতকটা ছুঁচলো মতো। এ সেই মাছ, আমি একেবারে নিশ্চিত। আর ওই যে বিন্দু বিন্দু জলকণার মতো কয়েকটা শিশিরের মতো দেখতে পাচ্ছ, আরে তারা সেই আইফোনের আলো পড়ে চিকমিক করে উঠেছিল, দেখেছিল তো তুমি? হ্যাঁ হ্যাঁ, জলে নামতেই একটা বিরাট প্রবালের গায়ে ওগুলো দেখেছিলাম। এই জায়গায় ডুবে যাওয়া জাহাজের প্রথম তলায় আবার হদিশ পেয়েছিলাম তার। একদম ঠিক বলেছ, ওইগুলো মনে হচ্ছে এই মাছের ডিম। এই মাছ সাধারণত বড় নিরিবিলি, কতটা অন্ধকারাচ্ছন্ন জায়গায় বাসস্থান খোঁজে এবং সেখানেই নিজের বংশ বিস্তারের জন্য ডিম পাড়ে। একসাথে প্রায় 1000-2000 ডিম পাড়তে সক্ষম এই মাছ। ওরে বাবা, সে কি বলছো? এই জাহাজের উপরের তলায় যা ডিম দেখলাম তা তো প্রায় অনেক। এই জাহাজটাও অনেক বড়, আর এর মধ্যে অন্ধকার তো রয়েছে। এর মাঝে সেই ভয়ঙ্কর মাছ কোথায় আরও ডিম পেড়েছে তা তো বলা যায় না। তবে আমরা যে ঘর থেকে এক্ষুনি বেরিয়ে এলাম, ওখানেও ধরে নাও কোথাও না কোথাও এই মাছের ডিম রয়েছে। কারণ হয়তো আমরা ওর কাছেই চলে গিয়েছিলাম, তাই আমাদের এই ছোট্ট সাবমেরিনে হামলা করে বসেছে। আমাদের এই জাহাজ একটা টেবিলের সাহায্যে মূল জাহাজ যা জলের উপর রয়েছে সেখান থেকে নেমেছে। এবার যদি ওই কমিউনিকেশন টেবিল কেটে দেয় এই মাছ ভেবে, তবে আমরা ঘোর ভয়ঙ্কর বিপদের সম্মুখে পড়ে যাব, বুঝেছো? কোনো খবর আপডেট দিতে পারবো না। আর এই মাছের ব্লেডের মতো ওই 2 চোয়ালের দাঁত মুহূর্তে কমিউনিকেশন কেবল কেটে দিতে পারে। তাই আমি ওপরে খবর দিয়েছি আমাদের যেন দ্রুত ওপরে তোলার ব্যবস্থা করা হয়। আর আমার মনে হচ্ছে আমাদের আরও একটি সাবমেরিন, তার সাথে কমিউনিকেশন বিচ্ছিন্ন হয়েছে। ওটা বোধহয় এই মাছের আক্রমণের শিকার হয়েছে। ওর খবর উপরে পাঠিয়েছি, সকলকে কাজ থামিয়ে দিতে বলছি আমি, এবং উপরে ওঠার নির্দেশ দিচ্ছি। কথাটা বলেই অ্যান্ডারসন কমিউনিকেশন ডিভাইস দিয়ে কী সব যেন বলল। তারপর সমস্ত জাহাজ উপরে উঠতে শুরু করলো। জুপিটার আইহুলি স্পষ্টই তা দেখতে পাচ্ছে। তাদের সাথে নামা আরও বেশ কিছু জাহাজ তাদের পাশাপাশি উপরে উঠে চলেছে ক্রমাগত। ওই কিন্তু ওটা কি? জলের নিচ থেকে কতকটা গুলতির মতোই যে উঠে আসছে। ওই তো বেশ বড় মাছ, অ্যান্ডারসন বলল। মাছটাই সাবমেরিনের নাড়াচাড়া দেখে এদিকে আসছে। মাছটার সামনের একটা সাবমেরিনের পিছনে পিছনে কিছুটা উঠে আবার লেজের পাশ কাটিয়ে জলের নিচের দিকে অদৃশ্য হলো। আশ্চর্য, এই যা দেখলাম, এটা তো প্রায় 20 ফুট লম্বা হবেই হবে। আবার তুমি বললে এই মাছ 33 ফুট সর্বোচ্চ হয়। এর সাইড দূর থেকে যা দেখলাম তাতেই তো ভয়ে গা ছমছম করে উঠছে। কি হিংস্র দেখতে! একদম ঠিক, সামনে থেকে আরও ভালোভাবে দেখলে রীতিমতো গায়ে শিহরণ খেলবে। তবে আমার বিশ্বাস আমরা যে মাছের সন্ধান জাহাজের ওই ঘরে পেয়েছিলাম সেটা এটা নয়, কারণ তার লেজ আরও বড় ছিল। সিসি ক্যামেরায় দেখো ভালো করে। অ্যান্ডারসনের কথা শুনে জুপিটার সিসি ক্যামেরায় ফুটেজটা, মানে সেই লেজের ঝাপটার দৃশ্যটা ভালো করে বারবার চালিয়ে জুম আর পজ করে দেখতে লাগলো। অপারেশন অসফল হয়নি এটা তারা ভালো মতো জানে, আর সেই থেকেই তাদের আমাদের উপর বিশ্বাস আর আশা। কিন্তু এই ভয়ঙ্কর বিভীষিকার উপস্থিতিতে তো আমাদের কাজ ভালো মতো নির্বিঘ্নে হবে না, এটা বুঝতে পারছি। এবার আমাদের একটা বিরাট অসুবিধার মুখোমুখি হয়ে এ কাজটা করতে হবে, যেখানে জীবনের ঝুঁকিও কিন্তু রয়েছে। একটু ভাবতে হবে, নতুন পরিকল্পনা বানাতে হবে, এবং সেই পরিকল্পনা মাফিক এবার কাজ চালাতে হবে। সময় লাগবে অনেক, বুঝতে পারছো? ওই মাছ যে কতগুলো আপাতত ওখানে রয়েছে সে সম্পর্কে একটা স্পষ্ট ধারণা করতে হবে। এর জন্য ভাবতে আর এটাই ওখানে নামার আগে নিশ্চিত করে নিতে হবে। একদম পুরোপুরি ঠিক বলেছ। আমিও তোমার সাথে সম্পূর্ণ সহমত। বিপদের মুখোমুখি হয়ে কাজ করতে গেলে বিপদের সম্ভাবনা কতটা রয়েছে সে সম্পর্কে একটা ধারণা অবশ্য আগে থেকেই করে নেওয়া উচিত। তাছাড়াও আমাদের সঙ্গে বিচ্ছিন্ন হওয়া সাবমেরিনটার তো খোঁজ চালাতে হবে। আমরা যখন এখানে নামি সমস্ত সাবমেরিনেই প্রায় 10-12 দিনের খাবার ও অক্সিজেন পর্যাপ্ত পরিমাণে রয়েছে। আর ওই সাবমেরিনে থাকা পিটার হিক্স আশা করি ততদিন বেঁচে থাকবে ওই রসদের উপর নির্ভর করে।
কিন্তু ভাবনার জায়গা কোথায় জানো? নতুন করে যেন ওই মাছ আবার ওদের উপর যেন হামলা না করে। আর আমার বিশ্বাস ওরাও বোধহয় এই মাছের সম্পর্কে জেনেছে, কারণ এই মাছই ওদের উপর হামলা চালিয়েছে। ভেবে দেখো, সর্বপ্রথম জাহাজের নিচের তলায় যেখানে আমাদের উপর এই মাছ হামলা চালিয়েছিল, ওরা সেখানে আগে ঢুকেছিল। কিন্তু কথা হচ্ছে ওখানে ঠিক কতগুলো মাছ আছে এটাই একমাত্র জানার বিষয়। সমস্ত ছোট ছোট সাবমেরিন যেগুলো জলের নিচে গিয়েছিল সেগুলো উপরে উঠে এলো। হেলিকাসের নেতৃত্বে সমস্ত জাহাজ সুন্দর করে জাহাজের ডেকে উঠে সারিবদ্ধভাবে পরপর সজ্জিত হয়ে রইল। তার থেকে নেমে এলো একের পর এক ডুবোজাহাজ আরোহী। হেনরি বলে একজন, তাকে তো সবাই ধরেই নিয়ে আসতে লাগলো। চোখে মুখে তার বীভৎস ভয়ের ছাপ। তাকে জাহাজের ভিতরে নিয়ে গিয়ে ভালো করে বসানো হলো। সবাই হেনরির চারিদিকে ঘিরে দাঁড়ালো। সবাই জানতে চাইল, হেনরি, হ্যাঁ হেনরি, কি হয়েছে তোমার? কি হয়েছেটা কি তোমার? হেনরি একটু জল খেয়ে বলতে লাগলো, তখন আমার ডুবোজাহাজ এভারগ্রিন জাহাজের পাশ দিয়ে ঘুরছে। তার চারপাশে আমরা ভিড় করেছিলাম। আমার নিচে ছিল হিক্সের জাহাজ। আমরা একটা ফাটলের মধ্যে ঢুকে গেলাম। হিক্সের জাহাজকে সামনে রাখি, আমরা পেছনে ছিলাম। হঠাৎ জলের মধ্যে এক তুমুল ঘূর্ণি আমি দেখতে পাই। কালো পাকের সে ঘূর্ণি কিছুক্ষণের মধ্যেই আমার জাহাজের সামনের দৃশ্যপট মুহূর্তে বদলে দেয়। জলের মধ্যে বীভৎস একটা কালো রং ধীরে ধরে। সেই রং ভেদ করে সামনে তাকিয়ে কিচ্ছু দেখতে পারি না। জাহাজটাকে আস্তে আস্তে চালাতে থাকি। তারপর হঠাৎ দেখি হিক্সের ছোট্ট সাবমেরিন একটা বীভৎস জন্তুর মুখে ধরা। জন্তুটা বোধহয় সাবমেরিনটা খাবার ভেবে কামড়ে ধরেছে। এ আমার নিজের চোখে দেখা, একেবারে আই হোলের সামনে স্পষ্ট জন্তুটাকে দেখতে পেয়েছি। বীভৎস বড় জন্তুটা আকৃতিতে কতকটা মাছের মতো, মুখটাও মাছের মতো। চোখ দুটো জল জল করছে, সারা গাটা তৈলাক্ত। এই জন্তু দেখেই শরীরের মধ্যে একটা কাঁপুনি ধরে যায়। ওটা দ্রুত আমাদের সাবমেরিন এর পাশ কাটিয়ে চলে যায়। ও, এই কারণেই তবে হিক্সের জাহাজের সাথে আমাদের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে তুমি যেমন কিছু দেখেছো, আমিও তেমন কিছু দেখেছি আমার সিসি ক্যামেরায়। তবে মৎস্যাকৃতি ওই জন্তুটার শুধু পিছনের দিকটাই উঠেছে। তবে হেনরি, এটা বলে রাখি, ওটা কিন্তু কোনো জন্তু নয়, বরং আদিম এক হিংস্র মাংসাশী মাছ। তার নাম ডানকেলেস্টাস। হ্যাঁ, ওটা ডানকেলেস্টাস। এ বীভৎস ভয়ঙ্কর এক মাছ। সামনে কোনো শিকার পেলে তাকে কেটে দু টুকরো করে ফেলতে পারে। এমনকি এটাও শুনেছি এই মাছ নাকি তার থেকে অনেক বড় প্রাণীকেও শিকার করতে পারে, মানুষকেও খেয়ে নিতে পারে এই মাছ। তবে তোমার মুখে যা শুনছি তা তো রীতিমতো ভয়ঙ্কর। মাছটা কোথায় নিয়ে গেল হিক্সের ওই ছোট্ট সাবমেরিন? হিক্স কি বেঁচে আছে? এসব নিয়েও তো এবার খোঁজ চালাতে হবে। এখন তো কাজ শুধু সরকারের হয়ে নয়, তার সাথে সাথে আমাদের দলের এক বন্ধুকে উদ্ধার করাও। যদি হিক্স সাবমেরিনেও থাকে তবে অন্তত তার মধ্যে বেঁচে থাকার রসদ, মানে খাদ্য সামগ্রী আর অক্সিজেনের সহায়তায় সে আরও 10-12 দিনের মতো বেঁচে থাকতে পারবে। আর আমাদের এর মধ্যে ওকে এবং ওর সাথীকে উদ্ধার করতে হবে। মনে রাখতে হবে, আমাদের এই কাজে নিয়োজিত হওয়া প্রতিটি মানুষ কিন্তু আমাদের দলের গুরুত্বপূর্ণ এক সম্পদ। অবশ্য হিক্সকে এবং ধনসম্পদের খোঁজ পেয়ে সেগুলো উদ্ধার করতে আমাদের জলেও নামতে হতে পারে, কিন্তু ওই মাছ কোথায় রয়েছে এবং কত সংখ্যক রয়েছে এই বিষয়ে প্রথমে জানতে হবে।
তবে আমি ডুবন্ত জাহাজের একেবারে নিচের তলায় এই মাছকে দেখেছি এবং এই মাছের অজস্র ডিম সেই জাহাজের কেবিনের দেওয়ালে দেখেছি। আর হেনরি যেমন বলল, সেও জাহাজের ফাটলে ঢুকেই এই মাছকে দেখেছে। সুতরাং এই মাছ ওই জাহাজের মধ্যে বাসা বেঁধেছে, কিন্তু কতগুলো মাছ যে ওখানে আছে সেটা আমরা জানি না। তাছাড়া এখন অনেক বিপদের সম্ভাবনা রয়ে গেছে। এই মাছের ঘ্রাণ শক্তি কিন্তু প্রবল, রক্তের স্বাদ পেলে সেখানে ছুটে আসতে খুব বেশি সময় নেবে না। শিকারের গন্ধও খুব তীব্রভাবে পায়। আমরা জাহাজের মধ্যে ধনসম্পত্তি খুঁজতে গেলে মাছটা হয়তো ভাবতে পারে তার ডিম হয়তো নষ্ট হতে পারে, হামলা করতে পারে সে। ওই মাছ যে ওই জাহাজের আর কোথাও ডিম পেড়ে রেখেছে কিনা সেই সম্বন্ধেও আমরা সুনিশ্চিতভাবে কিছু জানি না। ওখানে গেলেই ওর ডিমকে সুরক্ষিত করতে ওই মাছ আমাদের ওপর আবার আক্রমণ চালাবে। আর সংখ্যায় যদি ওরা বেশি হয় তবে আমাদের জীবনের ওপর একটা সংশয় থেকেই যাচ্ছে। তবে আমি এ ধরনের দুটো মাছ দেখেছি। হ্যাঁ, ওখান থেকে যখন আমরা উপরে উঠতে থাকি তখন আমি একটা মাছকে আমাদের পিছনে পিছনে আসতে দেখেছিলাম, তবে তার আকার অনেক ছোট ছিল। বেশ কিছুটা উপরে উপরে উঠে মাছটা আবার লেজ ঘুরিয়ে নিচে চলে গিয়েছিল। সাধারণত এই মাছ জলের একদম গভীরে থাকে, যেখানে সূর্যের আলো ঠিকমতো পৌঁছতে পারে না, এমন এক স্থানে। কিন্তু তাই বলে যে এখান থেকে উপরে আসতে পারে না তা কিন্তু ভুল ধারণা। প্রায় জলের 70 থেকে 80,000 ফুট নিচে এই মাছ থাকে, কিন্তু আমরা জাহাজের ডুবে যাওয়া ধ্বংসাবশেষ পেয়েছি মাত্র 30,000 ফুট গভীরে, এবং সেখানে এই মাছ এসে ডিম পেড়েছে। তাহলে বুঝতেই পারছো মাছ উপরেও আসে। তবে তো জীবনহানির একটা আশঙ্কা রয়েছে, হিলকাস বলে উঠল। দলের সকলেই এবার মিলিতভাবে হিলকাসকে বলল, তাহলে তুমি এবার কিছু বলো, তোমার পরিকল্পনা কি? কিভাবে আমরা এবার এগোতে পারি? তুমি এই কাজের মুখ্য লোক, তোমার পরামর্শ আমাদের কাছে একান্তই কাম্য। হিলকাস বলল, শোনো, এখন তবে আমরা বেশ কিছু ক্লোজ সার্কিট ক্যামেরা জলের নিচে নামাই। তার সাথে জাহাজের মূল ক্যামেরার একটা যোগাযোগ থাকবে। ক্যামেরাগুলো জাহাজের মধ্যে বিভিন্ন অ্যাঙ্গেলে থাকবে এবং বিভিন্ন অ্যাঙ্গেলের ফুটেজ সেগুলো ধরবে। এর পাশাপাশি আরও কিছু ক্যামেরা আমরা আরও নিচে একেবারে সমুদ্রের তলদেশে নামাবো, যেখানে মাটি ঠেকেছে জল, একদম ঠিক সেই স্থানে। এই কাজে আরও কিছু জাহাজের প্রয়োজন। তাদেরকেও সৌদাম্পট বন্দরে যোগাযোগ করতে পাঠাতে বলি। এখন আমরা কিছুদিন কেউ নিচে নামব না। মাছের গতিবিধি বা তার বাসস্থান এগুলোকে এভাবে খুঁজে চলব জাহাজ থেকে বেশ কিছুদিন। তোমরা জাহাজের কন্ট্রোল রুম থেকে মূল ক্যামেরায় সবাই চোখ রাখবে নিচে যখন সিসি ক্যামেরা আমাদের ইনস্টল হয়ে যাবে। তোমরা সবাই রাজি তো? সকলেই হিলকাসের কথায় সম্মত হলো। সকলের কথার মধ্যে বশত ছিল হিলকাস। সে এবার বলে উঠল, এন্ডারসন, তোমার জাহাজের পিছনের দিকে একটা অংশ তো পুরো দেবড়ে গেছে, ওটা যে ঠিক করতে হবে। আমি আরও কিছু মানুষ পাঠাতে বলি, তারা জাহাজ ছাড়াই ও নির্মাণে সহায়তা করে। বোঝা যাচ্ছে এ কাজ আমাদের এখন অনেক দিন ধরেই করতে হবে। সরকারের সাথেও যোগাযোগ করি, দেখি তারা এ বিষয়ে কি অভিমত পোষণ করেন। হিলকাস সরকারকে সমস্ত কথা জানালো। তাদের দলের একটা সাবমেরিন জলের তলায় নিখোঁজ হয়েছে, সেই সাথেই হারিয়েছে ওই সাবমেরিনে থাকা 2 আরোহী। বিষয়গুলো বিস্তারিতভাবে বর্ণনা করে সাহায্য চাইল। তাদের পরিকল্পনাও জানালো। তাদের প্রথম দফার কাজ যে কিভাবে ভেস্তে গেছে অজানা এক জলজ প্রাণীর আক্রমণে, এ সম্পর্কেও বিস্তারিত জানিয়ে রাখল সে। তাদের একটা সাবমেরিন অত্যন্ত বাজেভাবে ক্ষতিগ্রস্ত। জাহাজ নির্মাণকারী কিছু শ্রমিক দরকার এক্ষুনি বিশেষ প্রয়োজনে, এ সম্পর্কেও জানিয়ে রাখল সে। সাউদাম্পটন বন্দরে যোগাযোগ করে আরও কিছু জাহাজ, আরও খাবার দাবার এবং সিসি ক্যামেরা চাইল। 2 দিনের মধ্যে সে জাহাজ হিলকাসের জাহাজের কাছে এসে পৌঁছল। কাজ শুরু হলো। প্রথমে অ্যান্ডারসনের জাহাজটি পুরোপুরিভাবে সারাই করা হলো। পিছনের অংশ আরও মজবুত হাত দিয়ে জোড়া হলো। অন্যান্য ডুবোজাহাজগুলো ভালো করে পরীক্ষা করে নেওয়া হলো।
তারপর সেখানে আসা অন্য জাহাজগুলো থেকে সিসি ক্যামেরাগুলো নামিয়ে হিলকাসের জাহাজের ডেকে জড়ো করা হলো। তারপর ক্যামেরাগুলোকে ওয়াটারপ্রুফ আবরণী দিয়ে ভালো মতো আটকানো হলো এবং এমনভাবেই ক্যামেরার লেন্স এবং সমস্ত কিছু পরিষ্কার করা হলো এবং লাগানোর চেষ্টা করা হলো যাতে সেখান থেকে সমস্ত কিছু দেখা যায়। এই বিষয়গুলো সমস্ত ক্যামেরায় খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করে নেওয়া হলো। সর্বসাকুল্যে 40টি ক্যামেরা 40টা অ্যাঙ্গেলে থাকবে, 40টা ফুটেজ তুলে ধরবে এই ক্যামেরা। এর মাঝে সম্পূর্ণ আলাদা করে একটা ক্যামেরা রাখা হয়েছে। এর নাম দেওয়া হয়েছে এক্সটেন্ডেড সিসি ক্যামেরা। এটা সম্পূর্ণ উপরে একটা আলাদা ভিডিওকে অপারেট করবে। এই ক্যামেরার বিশেষত্ব এর চারদিকের লেন্স। অত্যাধুনিক সিসি ক্যামেরা, এটা নতুন আবিষ্কৃত। উপর, নিচ, সামনে, পিছনে চারিদিকের উপর কড়া নজর রাখবে সে। এটা নামানো হবে একেবারে জলের নিচে। এটা চলে যাবে প্রায় 90,000 ফুট। এইখানে জলের চাপ প্রচণ্ড বেশি, তার মধ্যে এই ক্যামেরা যাতে চলতে পারে সেই বিষয়টিও ভালো করে দেখে নেওয়া হলো। আবারও দেখা হয়েছে জলের চাপে ক্যামেরাটার ওয়াটারপ্রুফ আবরণী যেন কোনো মতেই না ভেঙে যায়। এর মধ্যে জল ঢুকে গেলে এই অনুসন্ধানের কাজ সম্পূর্ণভাবে ব্যাহত হয়ে যাবে। এটা উপর, নিচ, সামনে, পিছনে প্রায় 10,000 ফুট গভীরতার ফুটেজ কভার করতে পারে। মানে এই ক্যামেরা 10,000 ফুট দূরত্বের জিনিসকে খুব সহজেই দৃষ্টিগোচর করে, যার ফলে ওই ডানকেলিস্টাস মাছ কোথায় কোন দিকে রয়েছে যদি দেখা যায় সেটা অনেকটা দূর থেকেই বোঝা যাবে। বোঝা গেছে ডানকেলিস্টাস থাকে 70 থেকে 80,000 ফুট গভীরে। তাই এই মাছের বসবাস করা অঞ্চলকে অতিক্রম করে আরও 10-20 ফুট গভীরে অতিরিক্ত নামতে হবে তাকে। সেটা সেখানে ঝুলে থাকবে। উপর থেকে তাকে এখানেই রেখে ইনস্টল করে দেওয়া হবে। বাকি 40টা ক্যামেরা থাকবে ডুবে যাওয়া জাহাজের আনাচে কানাচে প্রতিটা তলে ছড়িয়ে ছিটিয়ে। আর এই 40টা ক্যামেরার ফুটেজে চোখ রাখবে সমস্ত সাবমেরিনে নামা সায়েন্টিস্ট আর উদ্ধারকারীরা। বাকি এক্সটেন্ডেড সিসি ক্যামেরায় চোখ রাখবে অ্যান্ডারসন আর হিলকাস। দুটো ভিডিওর ফুটেজ পাশাপাশি একটু তফাতে জাহাজের মধ্যে রাখতে হবে। কোনো রকম ভয়াবহ কিছু সংকেত পেলেই সেটাকে এখান থেকে খুঁটিয়ে পর্যালোচনা করতে হবে এবং সেই মতোই পদক্ষেপ নিতে হবে। প্রয়োজনে নতুন পরিকল্পনাও রূপায়ণ করা যেতে পারে। হিলকাস জাহাজের ডেকে এসে সমস্ত ক্যামেরাগুলোকে নিচে নামাতে বলল। সমস্ত ক্যামেরা নামতে লাগলো গভীর থেকে আরও গভীরে। কন্ট্রোল রুমে বসে জাহাজের বাকিরা এই অভিযানে অংশ নেওয়া ডুবোজাহাজের যাত্রীরা চোখ রাখল আসল ক্যামেরায়। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে জলের নিচে নামতে থাকা ক্যামেরার ফুটেজগুলো। এখনও অস্বাভাবিক কিছু নজরে আসেনি। প্রচুর মাছ একসাথে ছুটোছুটি করছে জলে। শঙ্কর মাছ, অক্টোপাস, জেলিফিশ এসবের ছবি ধরা পড়ছে ক্যামেরাতে। প্রায় ঘন্টা দুয়েকের মধ্যে ডুবে যাওয়া জাহাজের আনাচে কানাচে ছোট ছোট ক্যামেরাগুলো পৌঁছে গেল। সেগুলোকে ঠিকঠাকভাবে ফাঁক রেখে যুক্ত করা হলো। প্রতিটা ক্যামেরায় রয়েছে আলো, যা দিয়ে স্পষ্ট সেগুলো যেখানে রাখা হয়েছে তার সামনেটা দেখা যাচ্ছে। 40টা ক্যামেরায় 40টা ফুটেজ ধরা হচ্ছে এবং ক্যামেরাগুলো জাহাজের সমস্ত তলায় ছড়িয়ে ছিটিয়ে রাখা রয়েছে। এই ক্যামেরাগুলোর 1000 ফুট দূরত্ব পর্যন্ত কভার করতে পারবে, অর্থাৎ ক্যামেরায় সর্বোচ্চ 1000 ফুটের বস্তু দৃষ্টিগোচর হবে। 40টা ক্যামেরার ডুবে যাওয়া জাহাজে প্রতিস্থাপন সম্পূর্ণ হয়েছে দেখে সমস্ত আরোহী যাত্রী হিলকাসের সঙ্গে একটা আনন্দের মুহূর্ত শেয়ার করে নিল। অ্যান্ডারসন আর হিলকাস বসে আছে এক্সটেন্ডেড সিসি ক্যামেরার ভিডিওটার সামনে। এই ভিডিও থেকে ওই ক্যামেরাকে ভালো মতো মনিটর এবং অপারেট করা সম্ভব। সেটা নামছে। সেটা যত গভীরে যাচ্ছে তত এই মনিটর হওয়া ভিডিওর কোণে গভীরতার মাপ দেখিয়ে চলেছে। মানে কত গভীরে নামলো এই ক্যামেরা। এখন ক্যামেরা
40 থেকে 50,000 ফুট নেমে গেছে। সেটা তখন ঠিক 72,000 ফুট নিচে পৌঁছচ্ছে বোধহয়। হ্যাঁ, 72,000 ফুটই নিচে। হঠাৎ ক্যামেরার ফুটেজে কেমন একটা কাঁপুনি অনুভব করা গেল। মনে হলো ক্যামেরাটা কিছু একটা ধরে যেন টানাটানি শুরু করেছে। উপর থেকে কেবলের সাহায্য নিয়ে নামানো এই ক্যামেরা। ছোট এই জিনিস দেখে জলের অনেক বস্তুই এতে আক্রমণ করতে পারে, যদিও হয়তো তেমনই কিছু একটা। যে কেবলের মাধ্যমে নামানো হচ্ছিল তাতেও একটা টান উপর থেকে স্পষ্টভাবে অনুভূত হচ্ছে। এক্সটেন্ডেড সিসি ক্যামেরায় বেশ অনেকক্ষণ ধরে নাড়াচাড়া চলল। সামনের ছবি এলোমেলোভাবে কাঁপতে লাগলো। উপর থেকে মনে হচ্ছে ক্যামেরা যেন কেউ নিচের দিকে টানছে। বেশ কিছুক্ষণ এমন চলার পর কেবিলের টান মুক্ত হলো। এতে বোঝা গেল ক্যামেরা ধরে যেটা নিচে টেনে নিয়ে যাচ্ছিল সেটা বর্তমানে ক্যামেরাটাকে ছেড়ে দিয়েছে। ক্যামেরাটা এবার আরও নিচে নেমে চলল। এক্সটেন্ডেড ক্যামেরার ভিডিও আর কিন্তু কোনো অস্বাভাবিক কিছু নজরে ফেলতে পারল না। তবে এখানে অনেক ধরনের বিচিত্র প্রাণী এবং ব্যাকটেরিয়া ওই ক্যামেরায় উঠে এলো। সেই ডেভিল ফিশ যার মাথায় অ্যান্টেনা থাকে শিকারের গন্ধ শোকার জন্য, তাকেও ঘোরাঘুরি করতে দেখা গেল আশেপাশে। এক ধরনের বিচিত্র একটা প্রাণী দেখা গেল যেটা ক্যামেরার সামনে বহুক্ষণ থেকে আবার পাশ কাটিয়ে দূরে চলে গেল। অ্যান্ডারসন হিলকাসকে বলল, দেখেছো কেমন অদ্ভুত এ প্রাণী? জলের এই বহু নিচে নাম না জানা সৃষ্টি ছাড়া এসব বৈচিত্র্যময় প্রাণীর দেখা মেলে। আমি তো এটাকে একটা রুটি ভেবেছিলাম, যেন কেউ রুটি ফেলেছে জলে। আরও কত ধরনের প্রাণী আছে। ওই দেখো। হিলকাস সেদিকে তাকিয়ে দেখল সত্যিই একটা অদ্ভুত ধরনের জীব, কতকটা ধূত্র ফুলের মতন দেখতে, এবং এর মধ্যে অসংখ্য কীট পতঙ্গ রয়েছে। তবে সেগুলো আর নড়ছে না। ধূত্র ফুলের মতো ওটা কিন্তু একই জায়গাতেই রয়েছে, আর মৃদু মৃদু মাথা ধোলাচ্ছে এদিক সেদিক। হিলকাস বলে উঠল, ওটা কি উদ্ভিদ? না, এক জায়গায় রয়েছে বলে এই ধারণা সাধারণত হয়। ওটা উদ্ভিদ নয়, ওটা একটা প্রাণী, কার্পিন্ডোরাস বলতে পারো। ওই যে দেখো, ওর মধ্যে কত কীটপতঙ্গ পড়ে রয়েছে। এগুলোকে ও সব খেয়েছে। কিছুদিন পর ওগুলো অদৃশ্য হয়ে যাবে, মানে হজম করে ফেলবে। শরীরটা কেমন ট্রান্সপারেন্ট দেখতে পাচ্ছ তো? এই প্রাণীটি এমন গভীরে থাকে, মাথাটা শুধুমাত্র আস্তে আস্তে দোলায়, আর তাতেই শিকার সম্মোহিত হয়ে ওর কাছে চলে আসে। তখন সেটাকেও নিজের শরীরের মধ্যে ঢুকিয়ে নেয়, মানে খেয়ে নেয়। একসময় পাচক রসে দ্রবীভূত হয়ে সমস্ত পোকামাকড় কীটপতঙ্গ সব হজম হয়ে যায়। তখন ওই যে ওই মুখ দেখছো, ওটাও বন্ধ হয়ে থাকে। ওটা তখন আবার মুখ খোলে, তখন আবার কীটপতঙ্গকে শিকার করে। সত্যি কি বিচিত্র! এমন প্রাণীও যে এই সমুদ্র গর্ভে রয়েছে, আমরা কিছুই জানি না। সমুদ্র হচ্ছে এমন একটা জগৎ, যে জগতের সম্পর্কে আমরা আপাতত মাত্র 5% জানি। তাই বলা যায় সমুদ্রের জগৎ প্রায় অনেকটাই মানুষের অজানা। একদম। কিন্তু কি জিনিস বলো তো ওই সিসি ক্যামেরা ধরে টানছিল? সেটা এই মুহূর্তে বলতে পারছি না। অনেক কিছুই হতে পারে, কোনো সামুদ্রিক মাছও টানতে পারে। আচ্ছা, এখন সবাই ক্যামেরায় মনোনিবেশ করো। এই কথা শুনে সবার চোখ ক্যামেরাতে। এইভাবেই প্রায় কেটে গেল 1 ঘন্টা, কিন্তু কোথাও কোনো কিছুই নজরে আসলো না। হঠাৎ চতুর্থ ক্যামেরার ফুটেজে স্পষ্ট নজরে এলো দূর থেকে একটা কালো মতো কিছু এগিয়ে আসছে। এই ক্যামেরাটা জাহাজের 2য় তলে ইনস্টল করা হয়েছে। সেই কালো জিনিসটা সামনে এলে এবার স্পষ্ট দেখা গেল সেই চেনা মাছ। ধারালো ব্লেডের মতো দাঁত 2 চোয়ালে ভর্তি। মাছটা চতুর্থ ক্যামেরার উপর দিয়ে চলে গেল। পঞ্চম ক্যামেরাটাও ছিল ওই তলাতেই। সেই অ্যাঙ্গেল থেকে দেখা গেল ওই মাছটা একটা অক্টোপাসকে মুখে নিয়ে কেটে ফেলল। রক্তের ধারা জলের চারিদিকে ছড়িয়ে পড়তে লাগলো। মাছটা কিন্তু আর ক্যামেরায় ধরা পড়ল না। হিলকাস বলল, সত্যি এবার নিজের চোখে দেখলাম মাছের দাঁতগুলো। সত্যি দেখলে ভয় ভয় করে। অক্টোপাসটাকে মুখে নিয়ে কামড় বসাতেই 2 টুকরো হয়ে গেল। তবে আমরা মানুষ, এর সামনে পড়লে তো নির্ঘাত মরে যাব।
এর শিকার হয়ে পড়ব? একদম ঠিক বলেছ, মানুষের কাছে এই মাছ অনেকটা ছোট এবং প্রিডেটর। তবে আমার বিশ্বাস এর থেকেও আরও বড় এই ধরনের মাছ ওখানে আছে। ওরে বাবা, সে কি বলছো? এখানে যদি এই মাছ বেশি পরিমাণে থাকে, এখানে নেমে তো কাজ চালানো দুষ্কর হবে। 11তম ক্যামেরাটা ছিল সেই জাহাজেরই অন্ধকার নিচের তলার একটা ঘরে, আর যার সামনে ছিল সেই ডিমগুলো, যেগুলো জাহাজের মধ্যে সাবমেরিন নিয়ে ঢুকে গিয়ে দেখা গিয়েছিল। সেই ক্যামেরার সামনে বসেছিল ডেকটন আর পেলসি। ডেকটন বিষয়গুলো দেখে চিৎকার করে বলল, সকলে একবার এসো, আমার ক্যামেরায় কিছু দেখতে পাচ্ছি আমি। এমন কথা শুনে পাশে থাকা সমস্ত বিজ্ঞানী, এমনকি হিলকাস আর এন্ডুসান, নিজেদের ক্যামেরা ছেড়ে উঠে এলো ডেকটনের ক্যামেরার সামনে। তাইতে চোখ রেখে স্পষ্ট তারা দেখতে পেল সমস্ত বিষয়গুলো মেনে আরেকটু যেন বড় হয়ে উঠল একসাথে, এক মুহূর্তে। এন্ডুসান বলে উঠল, ডিমগুলো বাড়ছে, মানে ম্যাচুরিটি পেতে শুরু করছে। কয়েকদিনের মধ্যেই ওগুলো ফেটে বাচ্চা বেরোবে। ডেকটন আর পেলসি দুজনকেই বলছি, ভালো করে নজর রাখো এই বিষয়গুলোর ওপর। এগুলোর আর কোনো পরিবর্তন হলেই কুইক আপডেট দেবে। ওকে। পেলসি আর ডেকটন কথায় সম্মতি জানানোর পর এইভাবেই কেটে গেছে প্রায় 2 দিন। সকলেই কন্ট্রোল রুমে থেকে 41টা ক্যামেরায় অহর্নিশি চোখ রেখে চলেছে। 3য় দিন, জাহাজের 16তম এবং 19তম ফুটেজের সামনে এক ভয়ঙ্কর কালো পাখির ঘূর্ণি নজরে এলো। সেই ক্যামেরার সামনে বসে থাকা স্টেপ এবং বিয়ার তারা বাকি সায়েন্টিস্ট এবং ডুবোজাহাজ যাত্রীদের দৃষ্টি আকর্ষণ করে সেখানে ডেকে পাঠালো। এন্ডুসান এবং হিলকাস উঠে এলো। জুপিটার এই পাঁক দেখে বলল, এমনই একটা পাকের ঘূর্ণি মনে আছে এডুনসন? জলের নিচে তখন আমরা সেই ডুবে যাওয়া জাহাজের মধ্যে অনুসন্ধান করছিলাম, তখনই ঠিক দেখতে পেয়েছিলাম, কিন্তু তখন বুঝতে পারিনি পাকটা কিসের। এখন বিষয়টা সম্পূর্ণ পরিষ্কার। স্পষ্ট সবাই ক্যামেরাতে দেখতে পেল ছোট ছোট এক বিচিত্র মাছের সারি দলবদ্ধভাবে পাক খেয়ে খেয়ে উপরে উঠছে। মাছগুলো খুব চেনা, ওই যে সবার মুখে ব্লেডের মতন বিষাক্ত দাঁত। ওই মাছগুলো নিচ থেকে উঠে এসেছে উপরে। এরা সবাই দলবদ্ধভাবেই রয়েছে, সংখ্যায় তাও প্রায় 1000-এর বেশি হবে। এন্ডুসান বলল, এই মাছগুলো জাহাজের মধ্যে হলেও এগুলো কিন্তু নিচ থেকে উপরে উঠে এসেছে। এগুলো আমার মনে হচ্ছে সদ্যজাত মাছ। এগুলো কিন্তু ওই ডানকেলেপ্টাসের বাচ্চা, সম্ভবত আমাদের নজর এড়িয়ে গিয়েছিল। আমার মনে হচ্ছে ওই তো 3য় তলার ফ্লোরের নিচে হয়তো কোনো ফাটল ছিল, আর সেই ফাটল পথ সমুদ্রপৃষ্ঠ স্পর্শ করেছিল। এখানে হয়তো ডানকেলেপ্টাস হয়তো ডিম পেড়েছে। এই মাছ সাধারণত নিরিবিলি গুহা বা গর্তে তার ডিম পাড়ে। অন্যান্য হিংস্র মাছের আক্রমণ থেকে নিজেদের বাঁচার জন্য এই পন্থা তারা অবলম্বন করে। ওই 3য় তলায় নিচে কোথাও কোনো ফাটল ছিল। সেই ফাটল পথে সমুদ্রপৃষ্ঠের ওপরে ডিম পেয়েছিল এই মাছ। এখন সেই ডিম ফুটে বেরিয়েছে শত শত ডানকেলেপ্টাস, আর তাদের এই বেরোনোর ফলে ওই সমুদ্রপৃষ্ঠের মাটি থেকে উঠেছে এই ধুলোর ঘূর্ণি, যা মাটির ধুলো নিয়ে পাকের আকার নিয়েছে। এটা বোঝা যাচ্ছে ডিম ফুটে ওরা একসাথেই বেরিয়ে আসে। ওই দেখো, একদল অন্য মাছের শাড়ির ওপর হামলা চালিয়েছে মাছগুলো। দেখছো ওরা কেমন ওই মাছগুলোকে ধরে ধরে খাচ্ছে। স্পষ্ট দেখা গেল ডানকেলেপ্টাসের বাচ্চাগুলো এক সারি মাছের মধ্যে ঢুকে তাদের একে একে ধরে ধরে খেতে লাগলো। ওই অন্য মাছগুলো এদিক সেদিক পালানোর বৃথা চেষ্টাই করলো, কিন্তু পারল না। এইসব কিছুই দেখা যাচ্ছিল ক্যামেরার 21, 25, 27 এবং 29-এর ফুটেজে। এগুলো সমস্ত একদম নিচতলায় রাখা হয়েছে। এই ডুবে যাওয়া জাহাজের মধ্যেই সমস্ত ক্যামেরা জানান দিচ্ছে কোথায় কি ঘটছে। ওই সকল ক্যামেরার সামনে জলরাশি লাল রঙে রঞ্জিত হয়ে গেল খুব তাড়াতাড়ি। এগুলো শিকার হওয়া ওই মাছগুলোর রক্ত। কত মাথা কাটা মাছের শরীর থেকে অর্ধেক হয়ে যাওয়া এমন মাছ উপর থেকে নিচে নেমে আসছে তা স্পষ্ট নজরে এলো। এন্ডুসান বলল,
ওই মাছগুলো অনেকটা জায়গা জুড়েই আক্রমণ করেছে, আমরা শুধুমাত্র এই নির্দিষ্ট ক্যামেরার সামনে আক্রমণগুলোই দেখতে পেলাম। এই রে, এত মাছের কাটা মাথা, কাঁটা দেহ উপর থেকে ভেসে আসছে নিচে, তার মানে উপরের আক্রমণ হয়েছে আরও জোরালো। সেখানে বহু মাছ এই হিংস্র মাংসাশী মাছের শিকার হয়েছে। তবে এটা সবাই বুঝতে পারছো, এই মাছ ডিম ফুটে বের হওয়ার সাথে সাথেই হিংস্র আর মাংসাশী হয়ে ওঠে। মানে আমরা তখন নিচে যাব, তখন যেন এই মাছ দেখলেই সতর্ক হই, আকারে ছোট বলে একে যেন তাচ্ছিল্য না করি। এ মা, চোখের সামনে দেখতে পেলাম এই ছোট্ট ডানকেলিপটাসগুলো মানুষকেও দলবদ্ধভাবে আক্রমণ করতে পারে। সুতরাং এদের থেকে সতর্ক থাকতে হবে। এই মাছের আক্রমণ দেখে আমার পিরানহা মাছের কথা মনে পড়ছে। ওই মাছ অ্যামাজনের নদীতে দেখা যায়, দেখতে রঙিন, খুব সুন্দর, অ্যাকোয়ারিয়ামে সাজানো মাছের মতো, কিন্তু তার মুখেও রয়েছে অগণিত হিংস্র ছোঁচলো দাঁত, যা মুহূর্তের মধ্যে যে কোনো বড় প্রাণীকে খেয়ে তার হাড় কঙ্কাল বের করে দিতে পারে। খুবলে খুবলে মাংস খায় ওই মাছ দলবদ্ধভাবে। আমি একবার টিভি চ্যানেলে দেখেছিলাম একটা গরু জলে নামলো, তারপর হঠাৎ ছটফট করতে লাগলো জলের মধ্যে। মনে হলো জলের নিচ থেকে তাকে কেউ আক্রমণ করেছে। একটু পরে গরুটা নিস্তেজ হয়ে ভেসে উঠলো জলে। দেখা গেল তার পুরো শরীরটা আধ খাওয়া, সেখান থেকে হাড় কঙ্কাল বেরিয়ে গেছে, গরুটা মৃত। মুহূর্তের মধ্যে যে কোনো প্রাণীকেই নিমেষে খেয়ে নিতে পারে এই পিরানহা। তবে এটাই বাঁচোয়া ওই মাছ এখানে দেখতে পাওয়া যায় না। কিন্তু আমি ভাবছি এই মাছ তো বেশ ভালো মতোই রয়েছে ডুবে যাওয়া জাহাজের মধ্যে। আর ওই যে একটা জলের ঘূর্ণিতে জাহাজ দুটো ডুবেছিল ধনসম্পদ নিয়ে, এখন এটা পরিষ্কার এই জলের ঘূর্ণিতে ওই জাহাজ ঘূর্ণির মধ্যে পড়ে এবং অতল জলের গভীরে হারিয়ে যায়। তবে আমার মনে হয় ওই ঘূর্ণিটা এই বাচ্চা মাছের নয়, ওটা ছিল বড় কোনো ডানকেলিপটাসের দলবদ্ধভাবে ঘুরপাক, যা জলের অনেক গভীর থেকেই উঠে এসেছিল। সাধারণত জলের নিচে একটা সামান্য ঘূর্ণি জলের উপরে অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়ে তরঙ্গ ছড়াতে পারে, আর এ তো 25 থেকে 33 ফুটের মাছ, আর মিলিতভাবে ওই জলের মধ্যে তরঙ্গের সৃষ্টি করে জলের এক বিরাট ঘূর্ণি তৈরি করেছিল। তবে মাছের সংখ্যাটা তো অনেক ছিল, একসাথে এত বড় বড় মাছের মিলিতভাবে এই ঘূর্ণি জলের উপর বিরাট হয়ে ধরা পড়েছে, আর তাতেই এই জাহাজ ডুবি। আমি তো ভেবেই চিন্তিত হয়ে পড়ছি। তবে জলের নিচে কত বড় বড় এই মাছ রয়েছে বুঝতেই পারছো। তাদের সংখ্যা যত বেশি হবে আমাদের ধনসম্পদ উদ্ধারের কাজ কিন্তু ঝুঁকি থেকে ঝুঁকিপূর্ণ হবে। এই মাছের মোকাবিলা করেই আমাদের ধনসম্পদ উদ্ধার করতে হবে, আর আমরা এটা পারবো 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 পারবো। এ কথা শেষ হতেই জাহাজের কন্ট্রোল রুমে উপস্থিত সকলেই নিজের নিজের ডান হাতের আঙুলগুলো মুষ্টিবদ্ধ করে হাতটা উঁচু করে বলল, আমরা করে দেখাবো, কারণ এই পৃথিবীর মানুষ হলো শ্রেষ্ঠ জীব, সমস্ত প্রাণীর ঊর্ধ্বে সে, তার না পারা কোনো কাজ নেই, তাই আমরা করে দেখাবো। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এইভাবে জাহাজের কন্ট্রোল রুমে বসে কেটে গেল 1 সপ্তাহ। এর মধ্যে বেশ কিছু বিশেষ ঘটনাও ঘটে গেছে, কিন্তু তেমন উল্লেখযোগ্য কিছু নয়। শুধু সেই জাহাজের গায়ে দেখা ডিমগুলো এই কদিনে আরও বেশি বড় হয়েছে, আর 23 এবং 27 নম্বর ফুটেজ ক্যামেরা অফ হয়ে গেছে। অনেক কিছু করেও সেগুলোকে আর অপারেট করা যায়নি। এর থেকে ধারণা হয়েছে হয়তো সেই ক্যামেরা দুটোকে কোনো সামুদ্রিক প্রাণী টেনে নিয়ে যেতে পারে ছিঁড়ে, অথবা ওর ভিতরে কোনোভাবে হয়তো জল ঢুকে গেছে। তবে এই কদিনে একটা বেশ বড় সড়ো ডানকেলিপটাসকে দ্বিতীয় তলায় বিচরণ করতে দেখা গিয়েছিল। সেটা গত পরশু এই ফ্লোরে ঢুকেছিল, তারপর আবার 32 নম্বর ক্যামেরার ফুটেজের সামনে থাকা ফাটল দিয়ে বেরিয়ে যেতেও দেখা গিয়েছে। তারপর নতুন করে আর কিছুই দেখা যায়নি। আজ দুটো সাবমেরিন ক্যান্ডিক আসবে, হিলকাস একে ডেকেছে। আসল কথা, সরকার গতকাল খবর নিয়েছে কাজের গতি প্রকৃতির, কত দূর কী এগোলো, গোটা টিমের লোকজন ঠিকঠাক রয়েছে কিনা এ বিষয়ে জানার জন্য হিলকাস তখন সবটাই বর্ণনা করে। তারপর এবার জলের নিচে নামতে হবে তাদের, কিন্তু তাদের জাহাজের উপরে হামলা হয়েছে এ বিষয়টি হিলকাস জানায়। তখন সরকার থেকে এই যুদ্ধে সাবমেরিন প্রেরণ করা হলো।
এর মধ্যেই প্রায় 50 থেকে 60 জন লোক একই সঙ্গে থাকতে পারে। হিলকাস ঠিক করেছে এবার গোটা টিম নিয়ে এই সাবমেরিনে করেই নামবে তারা নিচে। সবাই একসঙ্গে একই জায়গায় থাকবে এরই মধ্যে, সুতরাং চিন্তার তেমন কোনো কারণ থাকবে না। এই সাবমেরিনে করেই বাকি কাজটা সম্পন্ন করবে তারা। তবে তার আগে হিগসের সাবমেরিন মেটার উপর হামলা হয়েছিল, যেটাকে ওই জলজ দানবীয় ডানকেলিস্টাস মুখে করে নিয়ে গিয়েছে নিচে, সেটাকে সবার আগে খুঁজে বের করতে হবে। উদ্ধার করতে হবে তাদের মধ্যে আটকে পড়ে থাকা হিগস এবং তার সঙ্গীকে। তাই এখন জলের নিচে নামলেও এই সাবমেরিনে করেই বাকি কাজটা সম্পন্ন করবে তারা। তবে তার আগে হিগসের সাবমেরিন মেটার উপর হামলা যেটা হয়েছিল, সেই সাবমেরিনকে জলজ দানবীয় সেই ডানকেলিস্টাস মুখে করে নিচে নিয়ে গিয়েছিল কিনা সেটা জানা এবং তাদেরকে উদ্ধার করতেও জলে নামা দরকার, এবং সেটা খুব তাড়াতাড়ি। উদ্ধার করতে হবে তাদের মধ্যে আটকে পড়া হিগস এবং তার সঙ্গীকে। তাই এখন জলের নিচে নামলেও কাজ হবে মূলত হিগসের সাবমেরিন খুঁজে বের করা এবং তাদেরকে কোনোভাবেই উদ্ধার করা। এই কাজে জলেও নামতে হতে পারে, তাই প্রয়োজনীয় ডুবুরির পোশাক মজুত রাখতে হবে সাবমেরিনে। সেই সাথে খাবার দাবারের রসদ নিয়ে নিতে হবে 1 মাসের মতো। হিলকাস সরকারকে জানিয়ে দিয়েছে তারা পরিকল্পিতভাবেই চালাবে কাজ, তবে এই কাজে বেশ সময় লাগবে। মোটামুটি 3 মাসের বেশি কম সময় লাগতে পারে, এই কথাও সে সরকারকে জানিয়েছে। আমেরিকা সরকার এসব শুনে সবটাতেই সম্মত হয়েছে এবং হিলকাসের উপর পুরো আস্থা আর বিশ্বাস রেখে তাদের মতো করেই তাদের কাজ চালিয়ে যাবার নির্দেশ দিয়েছে। তবে সরকার মাঝে মাঝে কাজের অগ্রগতির খবর তাদের থেকে আপডেট নেবে, এ কথাও তারা জানিয়েছে। আর কোনো কিছু দরকার হলে সেসব দিতেও রাজি সরকার। হিলকাস এখন কাজের সূচিকে 2 ভাগে ভাগ করে ফেলেছে। প্রথমে সে হিগস ও তার সাবমেরিনকে উদ্ধার করবে এবং তারপর সেই ডুবে যাওয়া জাহাজের মধ্যে থেকে ধনসম্পত্তির হদিশ করে সেগুলোকে উদ্ধার করবে। সে তার টিমের সমস্ত লোকজনকে তৈরি হতে বলেছে। সবাই সেই কাজে নিজেদের এখন নিয়োজিত রেখেছেন। সবাই তাদের প্রয়োজনীয় জিনিসপত্র, ওষুধ, জল, পোশাক নিয়ে নিচ্ছে। হিলকাস আরও সবাইকে বলছে সবাই যেন তাদের ভালো লাগার প্রিয় জিনিসটা সঙ্গে নিয়ে নেয়। তবে এই নির্দেশ কেন, এটা কিন্তু কেউ তখন বোঝেনি। এই নির্দেশ পেয়ে এডন নিয়ে নিয়েছে তার একমাত্র কন্যার ছবি। সেটা মেয়েকে বড্ড বেশি ভালোবাসে। স্টেপ নিয়ে নিয়েছে একটা হার, এটা তার স্ত্রীর দেওয়া। অ্যান্ডারসন নিয়ে নিয়েছে তার আঁকার তুলিটা। সে কাজের অবসরে ছবি আঁকে, এটা তার ভীষণ প্রিয়। এইভাবেই সবাই সবার প্রিয় জিনিসটা নিয়ে নিচ্ছে। হিলকাস নিয়েছে তার এখানে আসা জাহাজের ডেকে দাঁড়িয়ে তোলা একটা প্রিয় ছবি। এই ছবিটি সে এই জাহাজ যখন তৈরি হয়েছিল তখন সমুদ্রে ভাসার আগে তুলেছিল এক বন্ধুকে দিয়ে। এটা তাও প্রায় 20-25 বছর হতে চলল। তবে সে এটাকে যত্ন করে আজও নিজের কাছে রেখে দিয়েছে। আসলে এটা তার জীবনের এক মধুর স্মৃতি, যা জড়িয়ে রেখেছে এই জাহাজের সাথে তার আবেগকে। এই জাহাজ তার খুব প্রিয়। এর সাথেই তার কেটে গেছে এই 32টা বছর। সমুদ্রের উদ্ধার কাজের অভিযানে যখনই সে সরকারের থেকে ডাক পেয়েছে তখনই সে এই জাহাজে করেই সেই সব কাজকে গ্রহণ করেছে চ্যালেঞ্জের সাথে, এবং তাতে সফলও হয়েছে। এবং ডেকে বসে হাতে তুলে সেটা দেখতে লাগছিল সে। আর ওই যে তার চোখ দিয়ে গড়িয়ে পড়ছে কান্নার স্রোত অবিরতভাবে ওই ছবির ওপর। হঠাৎ সে দেখল অ্যান্ডারসন আসছে তারই দিকে। সেই চোখের জল মুছে নিজেকে সামলে নিয়ে অ্যান্ডারসনের দিকে তাকিয়ে বলল, কি হলো অ্যান্ডারসন? ততক্ষণে অ্যান্ডারসন তার কাছে চলে এসেছে। আর হিলকাসও, যার জীবনের আবেগ ঘন মুহূর্তের সাক্ষী থাকা ছবিটি লুকিয়ে ফুলেছে নিজের কাছে। অ্যান্ডারসন এসে বলল হিলকাসের পাশের চেয়ারে। অ্যান্ডারসন এসে বসল হিলকাসের পাশের চেয়ারে।
তারপর সে বলল, অ্যান্ডারসন, এখানে বসে কি ভাবছো? সামনে সুনীল জলরাশি দিগন্ত বিস্তৃত, নীল আকাশ দূরে নীল সমুদ্রের মধ্যে কোথাও যেন মিশে গেছে। অ্যান্ডারসন বলল, এই পৃথিবীকে একটু দেখে নিচ্ছি ভালো করে, টেনে নিচ্ছি এর বুকে বয়ে চলা এবং সর্বত্র বিরাজমান বাতাসকে। এক কথায় পৃথিবীর রূপ, রস, গন্ধ, লালিমাকে শেষ উপভোগ করে নেওয়া মন প্রাণ দিয়ে। কারণ এইসব পরিবেশ ছেড়ে তো এবার নেমে যেতে হবে অতল জলরাশির গভীরে। পরিবেশ বদলে যাবে, আর কোনো ঠিক নেই কতদিন সেই নতুন জগতের মধ্যে আবদ্ধ থাকতে হবে। আমরা কি খুঁজে পাবো হিগস আর তার সাবমেরিন? পারবো কি ডুবে যাওয়া জাহাজের ধনসম্পত্তিকে উদ্ধার করতে? ফিরে আসতে পারবো আবার এই সুন্দর পৃথিবীতে? এবং সর্বোপরি আমার এই জীবনের একজন হয়ে ওঠা এই প্রিয় জাহাজে? সব প্রশ্নচিহ্নর মতো ঘোরাঘুরি করছে। তবে শুনে নাও, আমরা ফিরতে পারবো। সমস্ত বাধা বিপত্তিকে দূরে ঠেলে আবার এই জাহাজের মাঝে। কোনো বাধাই আমরা মানব না। মনকে শক্ত করো, আরো চাঙ্গা রাখো। ওই মাছের মোকাবেলা করতেও কখনো পিছপা হব না। এত ভাবছো কেন তুমি? তুমি কি আর ওই অতল গভীর অন্ধকার রাজ্যে একা নেমেছ? আমরাও তো নামছি। সবাই আমরা কাজ, ভাবনা ও চিন্তাকে ভাগ করে নেব। এখানে আমরা সবাই মিলিত একটা শক্তি, আর আমরা এই শক্তি দিয়েই সমস্ত বাধার গণ্ডি অতিক্রম করে যাব। মনে রেখো, তুমি আমাদের এই কাজ তথা এই দলের প্রধান। এত আবেগ আর ভাবনার মধ্যে ডুবে থেকো না। সামনে তাকাও, সামনের কথা ভাবো। এই কথা বলবার পর অ্যান্ডারসন আর হিলকাস দুজনেই সামনে অতল জলরাশির দিকে তাকালো, আর সেখানেই একেবারে জাহাজের গা ঘেঁষে অনেকটা জায়গা নিয়ে একটা বড় সাবমেরিন জল থেকে ভেসে উঠল। এর নাম এগওয়াসট। এটাই সেই সাবমেরিন, সরকার থেকে তাদের এখানে পাঠানো। এতে করেই সবাই যাবে নিচে। জাহাজের সামনের মাথায় রয়েছে একটা পেরিস্কোপ, দূরের জিনিস খুব সহজেই দৃষ্টিগোচর হবার জন্য। এ সাবমেরিনের গায়েও রয়েছে 5-5টা করে মোটা 10টা পুঁথল। সামনেও বেশ চওড়া একটা আইহোল। পেরিস্কোপের একেবারে নিচে রয়েছে 5টা কামান, একেবারে পাশাপাশি। এইগুলোর মধ্যেই মিসাইল হান্ট করা হয়। তবে এগুলো যখন চলে একসাথেই 5টা চলে, মানে 5টা থেকে একসঙ্গেই হয় গোলাবর্ষণ। জাহাজ বেশ বড়। এই জাহাজটা আস্তে আস্তে জাহাজের গা ঘেঁষে দাঁড়ালো, আর জাহাজের মাথার উপরে থাকা ঢাকনার হ্যাচ খুলে বেরিয়ে এলো ডুবুরির পোশাক পরা এক ব্যক্তি। তার দিকে জাহাজের দড়িটা ছুঁড়ে দিল এই জাহাজের লোক। এরপর দড়ির মইটা তাকে ছুঁড়ে দেওয়া হলো। সেটা আঁকড়ে ধরে উপরে উঠে এলো সে। তারপর অ্যান্ডারসন আর হিলকাসের সামনে দাঁড়িয়ে একটা স্যালুট জানিয়ে বলল, আমি ক্যাপ্টেন জেমস। আমাকে আমেরিকার সরকার পাঠিয়েছে আপনাদের এই কাজে সহায়তা করার জন্য। আমি সাউদাম্পটন বন্দর থেকে এত দূর পুরো জলের তলা দিয়েই এসেছি। পেরিস্কোপে আপনাদের জাহাজকে দেখতে পাই আর দ্রুত এখানে চলে আসি। তারপর অ্যান্ডারসন আর হিলকাসও ওই মানুষটার সঙ্গে করমর্দন করে আলাপচারিতায় জমে উঠল। তারা তিনজনে জাহাজের ডেকে এসে বসে। তারপর নিজেদের কাজের পরিকল্পনার কথা বিস্তারিতভাবে আলোচনা করে। কিভাবে কাজ করতে হবে, কবে থেকে কাজ শুরু হবে, এইসব নিয়েই নানান আলোচনা হয়। কন্ট্রোল রুমে এসেও জাহাজের সেই ফুটেজগুলোকেও দেখানো হয়। এর মধ্যে ওই ফুটেজে আর তেমন কিছু বিশেষ নজরে পড়েনি। তবে ডুবে যাওয়া জাহাজের মাঝে সেই ডানকেলেস্টাসকে বেশ কিছু দেখা গেছে। তবে এদের আকার খুব একটা বড় নয়, বড়জোর 8 কি 10 ফুট হবে। এছাড়াও জলের মধ্যে আরও বেশ কিছু ছোট ছোট মাছ নজরে এসেছে। তবে যেটা আসল বিষয় সেটা হলো জাহাজের সেই দেওয়ালের সামনে থাকা রাশি রাশি ডিমগুলো।
যেগুলো ফেটে গেছে আর তার মধ্যে থেকে অসংখ্য ছোট ছোট মাছের বাচ্চা বেরিয়েছে। সেগুলো বেরিয়ে যাবার পর তাদের আর দেখা যায়নি। তবে মনে করা হচ্ছে তারা হয়তো আর ওই জাহাজের মধ্যে নেই। ওই জাহাজ থেকে বেরিয়ে তারা চলে গেছে একেবারে নিচের দিকে, যেখানে তাদের আদর্শ শান্ত স্থান। এসব মাছ জন্মিয়েই তাদের আদর্শ স্থানে পাড়ি জমায় এবং সেখানে বেশ কিছুদিন থেকে আবার স্বাভাবিক জীবনযাত্রায় প্রবেশ করে। এই মাছগুলো দলবদ্ধভাবে সমুদ্রের অতল গভীরে আরও নিবিড়তম কোনো স্থানে গিয়েছে বলেই সবাই মনে করছে। এত ক্যামেরার ফুটেজের মধ্যে বন্ধ হয়ে পড়ে থাকা দুটো ভিডিও ক্যামেরার দিকেও চোখ গেছে জেমসের। সে সেই দুটোর দিকে হাত নির্দেশ করে বলে উঠল, এগুলো বন্ধ কেন? তখন অ্যান্ডারসন আসল কারণটা জানায় যে দুদিন আগে ওই ভিডিওর সঙ্গে যুক্ত থাকা সিসি ক্যামেরা কোনো কিছু টেনে নিয়ে হিঁচড়ে চলে গেছে, আর সেই থেকে ওগুলো ডিসকানেক্ট হয়ে পড়ে রয়েছে। এটা শুনে জেমস বলেছে, সত্যি কোন শক্তিশালী জীব এটা করতে পারে? আর এই প্রশান্ত মহাসাগরের অতল গহ্বরে এমন শক্তিশালী অনেক জীবই আছে। এ তাদের কারুর কাজ হবে। তবে এটা যে ডান কেলাস্টাস করেছে সে বিষয়ে এখনই কোনো নিশ্চিতভাবে বলা যাবে না। সেদিন জেমস হেলকাসের সমস্ত টিমের মেম্বারদের সঙ্গে পরিচিত হলো। সকলের সঙ্গে বসে একটা আলোচনা করা হলো এবার কিভাবে, কোন পদ্ধতিতে, কোন পথে এগোবে কাজ। জলের মধ্যে নেমে প্রথমে কি কাজ হবে সেই বিষয়ে বেশ বিস্তারিত আলোচনা করে নেওয়া হলো। সামনে জেমস একটা ম্যাপ খুলে ধরল। এই ম্যাপ এই প্রশান্ত মহাসাগরের ম্যাপের মধ্যে জলের বিভিন্ন স্থানের উল্লেখ রয়েছে। এমনকি হিলকাসের জাহাজ এখন জলের ঠিক কোথায় দাঁড়িয়ে আছে তাও জেমস দেখিয়ে দিল ওই ম্যাপে। সাবমেরিনের মধ্যে জেমস সবসময় এই ম্যাপটা রেখে দেয়। এটা জাহাজের গতিপথ চেনানোর দারুণ কাজে দেয়। এই ম্যাপেই দেখানো হলো জাহাজ কত দূর পর্যন্ত নামবে এবং কোথা দিয়ে নামবে। এই পর্যন্ত নেমেই কাজ চালাতে হবে। প্রথমে খুঁজে বের করতে হবে হিক্সের সাবমেরিন, উদ্ধার করতে হবে হিক্স এবং তার সাথীকে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এ সাবমেরিন ততদূর নিচে নামতে পারবে তো? ততদূর পর্যন্ত এই হিক্সের সাবমেরিনের সন্ধান পাওয়া যাবে তো? যদি তাদের সাবমেরিনকে আরও নিচে নিয়ে যাওয়া হয় তবে কিছু করার থাকবে না, কারণ সেক্ষেত্রে হিক্স এবং তার সাথীকে মৃত বলেই মনে করা হবে। জেমসের এই সাবমেরিন সর্বোচ্চ 15 লক্ষ ফুট পর্যন্ত নিচে নামতে পারবে। এই সাবমেরিন আপাতত সর্বোচ্চ গভীরতায় যাচ্ছে। এর থেকে আর বেশি গভীরে যাবার মতো সাবমেরিন এখনও আপাতত আবিষ্কার হয়নি। তাই সবার একটাই প্রার্থনা ভগবানের কাছে যেন এই সাবমেরিন ততদূর পর্যন্ত যেতে পারে এবং তার মধ্যে হিক্স এবং তার সাথীকে উদ্ধার করা যায়। কারণ এর নিচে আর যাওয়া সম্ভব নয়, আর গেলেও সাবমেরিন ফেটে যাবে জলের প্রচণ্ড চাপে। সেক্ষেত্রে সাবমেরিনে উপস্থিত সকলেরই একটা প্রাণহানি হবার তীব্র আশঙ্কা থেকে যায়। সুতরাং খুব সাবধানে এবং সর্বোচ্চ যত দূর গভীরে যাওয়া সম্ভব তার মধ্যে থেকেই এই অভিযান চালাতে হবে। ঠিক হলো আগামীকাল পুরো টিম নিয়ে হিলকাস এবং জেমস সাবমেরিনে করে অতল গভীরে অভিযান চালাবে। সে রাতে হিলকাস সকলকেই তাড়াতাড়ি শুয়ে পড়তে বলল। সবাই তাই করল। জেমস একটু পরে ঘুমাবে, তাই জেমসকে তার কেবিনে ছেড়ে গোটা টিমকে শুভরাত্রি জানিয়ে হিলকাস তার নিজের কেবিনে এসে শুয়ে পড়ল। কিন্তু তার চোখে ঘুম নেই, কেবলই হিক্সের কথা মনে পড়ছে। এসব আবেগ একটা সত্যি মায়া। আসলে হিক্স তো তার এই অভিযানের একটা অংশ ছিল। সে এর আগেও হিলকাসের টিমের হয়ে কত অভিযানে গেছে। খুব হাসি খুশি প্রাণবন্ত ছেলে ছিল এই হিক্স। সব সময় মুখে হাসি লেগে থাকত। একদিন সে হিলকাসকে বলেছিল, হয়তো এমনি একদিন এই অভিযান করতে করতেই মারা যাবে। অভিমানে নিয়োজিত প্রাণ অভিযানেই শেষ হয়ে যাবে। না না, তুমি এসব কেন ভাবছো উল্টো পাল্টা?
তোমার কিছুই হবে না। তুমি থাকবে আমার জীবনের একেবারে শেষ অভিযান পর্যন্ত। যেখানে আমার অভিযান শেষ হবে, তোমারও সেখানে শেষ হবে। মনে রেখো, তুমি আর আমি একটা ইউনিট, একটা দলের একই খেলোয়াড়। আশ্বাসের বাণীগুলো বেশ বিশ্বাস নিয়েই হিলকাসকে শুনিয়েছিল সে, আর এসব কথাগুলো মুখে হাসি নিয়েই শুনে গিয়েছিল হেক্স। আজ 15 বছর আগের সেই স্মৃতিটা হঠাৎ এত রাতে হিলকাসের চোখে ভেসে উঠেছে। দু চোখের কোণ দিয়ে ঝরে পড়ছে জলের ধারা। এইভাবে হিক্সের কথা ভাবতে ভাবতে হিলকাস একসময় ঘুমের অতলে তলিয়ে গেল। আর এই ঘুমের মধ্যে সে একটা ভীষণ স্বপ্ন দেখতে পেল হিক্স আর সে নেমেছে জলের নিচে ডুবুরির পোশাকে। হিক্স আগে চলেছে, সে পরে। দুজনের মাথার হেডলাইটের আলোয় সামনেই তাদের এগোনোর পথ সৃষ্টি হয়েছে। ওই আলোতে হিক্স হঠাৎ দেখতে পেল একটা গুহা। তার মধ্যে ওরা দুজনে ঢুকে গেল, আর ঢুকতেই দেখা গেল সেটা গুহা নয়, সেটা একটা রত্নের ভাণ্ডার। তার মধ্যে চারপাশ জুড়ে রয়েছে অসংখ্য মণি, মাণিক্য, হিরে, জহরত। তার মাঝে হঠাৎ একটা বড় বাক্স রয়েছে। হিক্স আর হিলকাস তার সামনে গিয়ে দাঁড়ালো। বাক্সের ডানাটা খুলতেই চোখ ধাঁধিয়ে গেল। ব্রিটেনের রানী এলিজাবেথের হারটা। ওদের দুজনের মুখেই একটা অনাবিল হাসি, যুদ্ধ জয়ের হাসি। সেই ধনভাণ্ডার, এটার খোঁজেই তো তারা এই সমুদ্রের অতলে নেমেছিল। সেটা হাতে নিতে নিতেই হঠাৎ কিছু যেন চোখের নিমেষে ঘূর্ণির মতো এসে হিক্সকে তুলে নিল। হিলকাস দেখতে পেল হিক্সকে আড়াআড়িভাবে মুখে ধরে রেখেছে একটা বড় ডানকেলেস্টাস। হিলকাস তার পিছনে ছুটল, কিন্তু হিক্সকে দ্রুত মাত্রা অনেক দূরে নিয়ে চলে গেল। কিছু পরেই বেশ কিছু দূর থেকে রক্তের লাল স্রোত সারা জলের মধ্যে ছড়িয়ে হিলকাসকে দেখিয়ে দিল। হিলকাস তখন চেঁচিয়ে উঠল, হিক্স! আর সাথে সাথেই হিলকাসের ঘুমটাও ভেঙে গেল। সে লাফিয়ে জেগে উঠল ঘুম থেকে। সে উঠে বসল। কি ভয়ঙ্কর একটা দুঃস্বপ্ন সে দেখল। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জড়ো হয়েছে, গলা শুকিয়ে কাঠ। পাশ থেকে জলের জগটা নিয়ে বেশ অনেকটা জল খেয়ে তার কেবিনের বেডের পাশে থাকা পোড়াঠলে চোখ রাখল। ওই যে দেখা যাচ্ছে সুনীল জলরাশি, উত্তরের লাল আলোর আভা শুরু হয়েছে। মানে নতুন দিনের সূর্যোদয়, নতুন ভাবনা, নতুন কাজ আবার লেগে পড়া। আস্তে আস্তে জাহাজের পোর্টহোল দিয়ে হিলকাস দেখতে পেল সূর্য উঠে তার রক্তিম আভাকে আকাশের কোণ থেকে কোণে ছড়িয়ে দিল। সকাল হয়ে গেল। আজ জলের তলায় তাদের নামতে হবে। তাই সে তার সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র একটা ছোট্ট লাগেজে নিয়ে নিল। সঙ্গে রাখল একটা ক্যামেরা। এই ক্যামেরায় কত না যে ছবি তুলছে তা বলে শেষ করা যাবে না। বহুদিনের এই ক্যামেরা, বহু স্মৃতির সাক্ষী। সেসব কিছু নিয়ে কেবিন ছেড়ে জাহাজের ডেকে এসে দাঁড়ালো সে। আর এসেই অবাক হয়ে গেল, তার আগে থেকেই সকলে, মানে জাহাজের গোটা টিম সেখানে এসে দাঁড়িয়েছে। সবাই সবার লাগেজ নিয়ে ডুবুরির পোশাক গায়ে চড়িয়ে দাঁড়িয়ে রয়েছে। হিলকাস তাদের সামনে যেতেই সবাই হাততালি দিয়ে তাকে বলল, গুড মর্নিং হিলকাস, উই আর রেডি ফর ট্রাভেল। হিলকাস এ কথা শুনে বলল, ভেরি গুড, লেটস এভরিওয়ান কাম হিয়ার। হিলকাস সবাইকে ওই জাহাজের ডেকে একটা কর্নারে নিয়ে গিয়ে একত্রিত করল। তারপর সবার সামনে এসে দাঁড়ালো নিজেও। হাতের ক্যামেরাটা সবার সামনেই একটা স্ট্যান্ডে দাঁড় করিয়ে অটো ক্লিপ আপ চালু করে দিল। তারপর একটা ফ্ল্যাশওয়ে সেই ক্যামেরা থেকে সকলকে সঙ্গে নিয়ে হিলকাস একটা ছবি তুলে নিল। ছবি তোলার পর সে সবাইকে বলল, তোমাদের সকলের সঙ্গে আবার জলে নামছে অনেকদিন পর। এই অভিযানের শেষে সকলকে পাবো কিনা, তাই অভিযানের একটা সাক্ষী স্বরূপ এই ছবিটা তুলে রাখলাম আমার গোটা টিম নিয়ে। তবুও এইবার গোটা টিমকে পেলাম। একজন তো সমুদ্রের মাঝে আগে থেকেই চলে গেছে। ভগবানের কাছে সবাই একান্ত প্রার্থনা করো আমরা হিক্সকে যেন আবার আমাদের দলে ফিরে পাই, আর আবার আমরা অভিযানের শেষে জাহাজের ঠিক একই জায়গায় জড়ো হব, আরেকটি ছবি তুলব। তখন আমাদের সঙ্গে হাসি মুখে দাঁড়িয়ে থাকবে হিক্স ও তার সঙ্গী।
যুদ্ধ সাবমেরিনটা জাহাজ ঘেঁষেই দাঁড়িয়েছিল। আস্তে আস্তে দড়িমইয়ের সাহায্য নিয়ে এক এক করে হিলকাসের সমস্ত টিমের মেম্বার সেই ডুবোজাহাজের মধ্যে ঢুকে গেল। সবার শেষে হিলকাস ঢুকলো ডুবোজাহাজে। তবে সে এখানে যাবার আগে তার জাহাজের একজন খালাসি এন্ডারসনকে জাহাজের কন্ট্রোল রুমে বসে তাদের অনুপস্থিতিতে জাহাজের দেখভাল করার নির্দেশ দিয়ে রাখল। তার কাজ জাহাজটাকে সুন্দর করে প্রতিদিন সাজিয়ে গুছিয়ে তৈরি রাখা আর কমিউনিকেশন ডিভাইসের সাহায্য নিয়ে হিলকাসের জাহাজের আপডেট নেওয়া। তার জাহাজ কত দূর এবং কত পর্যন্ত নামলো সেই সমস্ত খবর নেওয়া, জাহাজের এক কথায় সমস্ত কাজগুলোর খবর নেওয়া এবং তা সরকারকে জানানো। এছাড়াও জাহাজে যদি কোনো কিছুর দরকার হয় সেটাও জানা এবং সেই প্রয়োজনীয় জিনিসপত্র জাহাজের মধ্যে প্রেরণ করা। এক কথায় হিলকাসের এই গোটা অভিযানের কর্মসূচিকে বিস্তারিতভাবে খোঁজ নেওয়া এবং সরকারকে এ বিষয়ে বর্ণনা করা। জাহাজ আস্তে আস্তে জলের গভীরে নামতে লাগল। এ জাহাজে শুধু সামনে আইহোল দিয়েই দেখা যায় না, দুপাশে থাকা পোথল দিয়েও জলের নিচের পরিবেশিত খুব সুন্দরভাবে জল দৃষ্টিগোচর হচ্ছে। জাহাজের সামনে থাকা কামানে গোলা রয়েছে মজুদ, এছাড়াও ভিতরেও আছে অনেকগুলো। সেগুলোকে জেমস দেখিয়ে রেখেছে আগে থেকেই। হিলকাস এবং তার গোটা টিম দেখে ফেলল সেটা। প্রতিটি কামান এই জাহাজের সাথে যেখানে আটকে রয়েছে ঠিক সেখানেই রয়েছে একটা ক্যামেরা। এই ক্যামেরা কামানের মধ্যে মজুদ খোলার সংখ্যা নির্ণয় করে, অর্থাৎ কামান চললে প্রতিটি কামানের মধ্যে খোলার সংখ্যা কতটা কমছে সেটাও জানায়। সেই মতো নতুন গোলা আবার এর মধ্যে ঢুকিয়ে দিয়ে সেই শূন্যতা পূরণ করতে হয়। তবে গোলা ভর্তি করতে হাত লাগানোরও বিশেষ খুব একটা প্রয়োজন নেই। একটা ট্রের মতো আছে, সেই ট্রের মধ্যে সর্বোচ্চ 10টি গোলা শুধু সাজিয়ে দিতে হবে। কামানের মধ্যে অটোমেটিকভাবেই সেই ট্রেগুলো তার পিছন দিয়ে গোলাগুলোকে ঢুকিয়ে অটোফিল করে দেবে। সেইগুলো কামানের পিছন থেকে এগিয়ে আসবে একটা একটা করে এবং তার মধ্যে গোলার ঘাটতি যখন ঘটবে সেই সময় কাজ প্রতিটি ট্রে সুন্দর করে গোলা দিয়ে সাজিয়ে দেওয়া। সবাই দলবদ্ধভাবে কাজটা করলে এই কাজ খুব দ্রুত ঘটারই সম্ভাবনা রয়েছে। এই বিষয়টি জেমস, হিলকাস আর তার গোটা টিমের সকলকেই আগে ভাগে জানিয়ে দিয়েছে। সবাই এটা জেনে নিয়েছে। এই বিষয়টি জানবার পর হিলকাস, জেমস জাহাজের সামনের আইহোলে চোখ রেখেছে আর হিলকাসের টিমের বাকি লোকেরা জাহাজের মধ্যে দলবদ্ধভাবে ওই দুপাশের পোর্টহোলে নজর রেখে বসে আছে। হিলকাস আর জেমসের সামনে রয়েছে অটো ইন্ডিকেটর। জাহাজ জলের কত গভীরে প্রবেশ করছে ক্রমাগত সেই নির্দেশই দিচ্ছে। জাহাজ এখন 10,000 ফুট গভীর থেকে 15,000 ফুট গভীরে নেমেছে। জেমস সামনের আইহোল দিয়ে একটা জিনিস হিলকাসকে দেখালো। সে বলল, ওই যে জলের নিচে দেখছো লম্বা লম্বা বর্ষার মতো উজ্জ্বল আলো, ওগুলো কি বলতে পারবে? ওগুলো সূর্যের আলো। একদম ঠিক বলেছ। জলের গভীরে আলো এভাবেই উপর থেকে নেমে আসে। আমরা যত গভীরে যাব এই আলো তত কমে আসবে এবং এক সময় পুরোপুরি মিলিয়ে যাবে। তখন বুঝতে হবে আমরা সেই দুনিয়ায় প্রবেশ করেছি যেখানে আজ সূর্যের আলো পৌঁছতে পারে না কোনো মতে। আচ্ছা, তোমার এই জাহাজ সর্বোচ্চ কত গভীরে যেতে পারে? 1.5 লক্ষ ফুট গভীরতায় নেমেছে এই জাহাজ। তার নিচে আর যায়নি। এটা একটা ঝুঁকি থাকে জলের চাপে, আর সেটাই বড় আতঙ্ক হয়ে দাঁড়ায়। তবে জলের চাপটা বোঝাও যায় আর সেখান থেকেই সাবধান হতে হয়, আর নিচে না গিয়ে তখন উপরে উঠতে হয়। জলের চাপটা কিভাবে বোঝা যাবে? বেশ কৌতূহলী দৃষ্টিতে প্রশ্নটা করল হিলকাস। এক কথায় বলতে পারি অভিজ্ঞতা, আর তাতেই আমরা এখানে শিক্ষক হয়ে যাই এবং সেটা অন্যকে শেখাই। এন্ডারসনও ঠিক তখনই ওদের পাশে এসে দাঁড়ায়। সে বলে, খুব ভালো একটা প্রশ্ন করেছো তুমি হিলকাস। তোমাদের মধ্যে হওয়া কথা আমি শুনছিলাম, বিষয়টা আমিও জানতে চাই।
জলের চাপটা জাহাজে কিভাবে বোঝা যায় আমিও এটা ঠিক জানি না, কারণ আমি যেসব সাবমেরিনে জলের নিচে নামি তার তো ওই 70 বড় জোর 80,000 ফুট গভীরে যেতে পারে। এতে তো আমি তেমন কিছুই অনুভব করি না, বুঝতে পারি না। সেটা কিন্তু ওখানে নামলেও বোঝা যায়, তবে তা অল্প ধরা পড়ে। ভালো করে খেয়াল রাখলে তুমিও বুঝতে পারতে। আসলে আমি নামি তোমাদের থেকে আরও দ্বিগুণ গভীরতায়। জলের চাপ সাধারণত 60 থেকে 70,000 ফুট গভীর থেকেই শুরু হয়। প্রথমে আসতে এবং পরে তা বড় আকার ধারণ করে, আর সেটাই সঠিক অনুমান করে উপরে উঠে আসতে হয়। তখন দেখবে জাহাজ চালানোর সুইচ টিপে জাহাজের গতির নির্দেশক যন্ত্রে চোখ রেখে বসে থাকবে। জাহাজের গতি এক রেখে দেখবে গতির কাঁটা আস্তে আস্তে কেঁপে পেছনের দিকে চলেছে। এই কম্পন থেকেই বুঝতে হবে জাহাজের গায়ে জলের চাপের একটা স্পর্শ অনুভূত হচ্ছে, আর তার জন্য জাহাজের গতিবেগের কাঁটা সামনে না গিয়ে পিছনে আসে। এটা অবশ্য জাহাজের প্রপেলারের ঘূর্ণনটাকেও কমিয়ে দেয়, তার উপর এর প্রভাব পড়ে। প্রপেলার জল কেটে জাহাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, তারও একটি গতি থাকে। আর জলের চাপের এই গতিটা মানে প্রপেলারের ঘোড়াটা আস্তে আস্তে কমে আসে। এর মানে তখন সে আর জল কেটে সামনে এগোতে পারছে না, এগোতে বাধা পাচ্ছে। জল কাটতে তার সমস্যা হচ্ছে, আর তার প্রভাব জাহাজের গতি নির্ধারণ করা ঘড়ি কাঁটায় অনুভূত হয়। সেটা সামনে না গিয়ে পিছিয়ে যেতে থাকে, আর তার মধ্যে একটা কাঁপুনি দেখা যায়। তবে প্রপেলার সাবমেরিনের নিচে থাকে, তাই সেটার ঘোড়া থেমে যাওয়া কোনো মতেই দেখা সম্ভব হয় না। শুধু যেটা আমরা দেখতে পারি তা এই গতিবেগের ঘড়ি। এখন আমরা 70,000 ফুট নিচে নেমেছি। কাঁটার মধ্যে দেখো এগুলো কিছু তেমন পরিলক্ষিত হয়নি। তোমরা এর দিকে সজাগ দৃষ্টি রাখো এক নাগারে, তোমরা এটা বুঝতে পারবে। কিন্তু তুমি যে বললে 60-70,000 ফুট গভীরে নামলেই জলের চাপটা বোঝা যায়, তবে এ জাহাজে এখনও কেন সেটা বোঝা যাচ্ছে না? কথাটা এন্ডারসন বলে উঠল। দাঁড়াও, এখনো তো এই জাহাজ তার স্বাভাবিক পথকে অতিক্রম করেনি। তোমরা যে ভুলে যাচ্ছ এই জাহাজ 1.5 লাখ ফুট গভীর পর্যন্ত যেতে পারে। সেটা এর স্বাভাবিক পথ, তার থেকে বেশি এগোলে জলের চাপ বোঝা যাবে। এখনো সে পথ আসতে অনেক দেরি যে। তবে আজ আমি এই জাহাজ নিয়ে আরো গভীরে নামব, কারণ তোমরা তো বললে যে মাছ তোমরা দেখেছো তা জলের গভীরতম স্থানেই থাকে। তাকে না মেরে উপরে উঠে আসবো কি করে? জেমস, আমার কিন্তু তোমার কথা এবং এই গভীরে নামার যে বিষয়টা ভালো লাগছে না। জাহাজ যতদূর যায় ঠিক ততটাই নামা উচিত। তার বেশি নামলে যদি আমাদের কোনো বিপদ হয়, মনে রাখবে ধনসম্পত্তি কিন্তু আমাদের উদ্ধার করতেই হবে এই জাহাজের সাহায্য নিয়ে। কথাটা হিলকাস বলল। তাই বলে এত দূর এসে ওই মাছের বাসস্থান খুঁজে তাকে না মেরে আমরা ফিরে যাব? এ কেমন কথা তোমার? এন্ডারসন বলল। আমিও জেমসের কথায় সহমত। হিলকাস, তুমি কেন ধন সম্পদের কথা ভাবছো? তুমি ভাবতে পারছো না কেন আমাদের মধ্যে থেকে আমাদের এক বন্ধুকে যে আমাদের থেকে দূরে নিয়ে গেছে সে আমাদের শত্রু? তাকে না মেরে আমরা কোথাও যেতে পারি না। তাছাড়া আমরা তো জানি না এক্সার তার সাথীকে ওই মাছ কোথায় টেনে নিয়ে গেছে। মাছটা যখন গভীরে থাকে তখন ওদের গভীরেই নিয়ে যেতে পারে। আমরা গভীরে গেলেই তো ওদের সন্ধান পেতে পারি। কিন্তু ওদের সন্ধান পেলেও ওরা কি আর বেঁচে আছে বলে তোমার ধারণা? তুমি তো জানো জলের 70,000 ফুট গভীরে নামলেই জলের চাপ ক্রমশ বাড়তে থাকে। এর গভীরে হিগস আর তার সাথীর সাবমেরিনকে সে মাছ টেনে নিয়ে গেল। জলের চাপেই ওরা মরে যাবে। ওরা কি আর বেঁচে আছে? ওদের জাহাজ ফেটে চৌচির হয়ে যাবে। তবুও আমাদের হাল ছাড়লে চলবে না। ওই শয়তান মাছকে আমরা খুন করেই ছাড়বো। বেশ জেদ আর রাগ নিয়েই কথাগুলো বলল জেমস। বোঝা যাচ্ছে সে ভিতর ভিতর ওই ভয়ঙ্কর ডানকেলিস্টাস মাছটার উপর ক্ষুব্ধ হয়েছে, কিন্তু উত্তেজনার বশে কোনো কাজ করতে নেই। এতে বিপদের সম্ভাবনাই অনেকটা বেশি বেড়ে যায়।
ঠান্ডা মাথায় করতে হবে সমস্ত কাজ। যদি সেই মাছকে মারতে নেমে জলের গভীরে প্রবল চাপে জাহাজ ক্ষতিগ্রস্ত হয়, জাহাজের শরীরে কোনো ক্ষতি হয়, তবে এটা তার মধ্যে থাকা তাদের জীবনের উপরেও প্রভাব ফেলবে গভীরভাবে। তাদেরও জীবনহানির একটা সম্ভাবনা রয়েছে, যদিও কমিউনিকেশন কেবলে এত গভীরেও সচল রয়েছে। তাদের সমস্ত অসুবিধার কথা উপরে জানানো যাবে প্রতি মুহূর্তে, কিন্তু তাদের কথা জেনে এখানে উদ্ধার টিম আসতেও অনেকটাই সময় লেগে যাবে। ততক্ষণ কি তারা এখানে বেঁচে থাকতে পারবে? এসব নানা দুশ্চিন্তা হিলকাসের মাথায় অনবরত ঘুরছে, কিন্তু সে এগুলো জেমস আর অ্যান্ডারসনকে বলতে পারছে না, বোঝাতে পারছে না, কারণ জলে নামার বিষয়ে তারা তার থেকে অনেক বেশি ওয়াকিবহাল। তাই সে চুপ করে থেকে জেমসের জাহাজ চালানোর দিকে এবং জাহাজ কত গভীরে নামছে তার গতিবেগের ওই কাঁটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। জাহাজ এগিয়ে চলে জলের গভীরে। তারা যতই গভীরে নামে, ডুবোজাহাজের মাঝে থাকা সাউন্ড রেকর্ডিং মেশিনে আওয়াজ আসতে থাকে গম গম করে। সেই আওয়াজটা যেন আরও বেড়ে যায়। নমস্কার, শেষ হলো অতল জলের গভীরের পর্ব 1। কেমন লাগলো আপনার জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন। আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট সেকশনে। ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী সপ্তাহে ঠিক একই সময়ে, অর্থাৎ রাত 9টা সোমবারে আপনার জন্য পরবর্তী পর্ব নিয়ে। ভালো থাকবেন। শুভরাত্রি।